Hello, assalamu alaikum everyone. As we said before, today's session, a journey of impact. We are going to start now, and we have our guest team Farminiers with us. So let's introduce them. MD Fahim Hossain, the team leader of Team Farminiers. Iftekhar Ibn Jalal, co-founder of Team Farminiers. Ashraful Jannat, co-founder of Team Farminiers. Aisha Farjana, co-founder of Team Farminiers. I would like to go to Am I audible? Yes. Thank you for introducing us, and assalamu alaikum everyone. So I guess we'll be continuing the session in both Bengali and English so that আমরা সবাই আসলে বুঝতে পারি, ক্লিয়ারলি কমিউনিকেট করতে পারি। সো প্রথমেই হচ্ছে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ফার্মিনিয়ার্সের পক্ষ থেকে এবং আজকের সেশনে আপনাদের গুরুত্বপূর্ণ সময়টুকু ব্যয় করার জন্য। সো আশা করছি আজকের সেশনের পরে আমরা আমাদের দিক থেকে আপনাদেরকে কিছু অফার করতে পারবো যেটা হচ্ছে আপনাদের টাইমটাকে ওয়ার্থ প্রুফ করবে। সো উড ইউ প্লিজ শেয়ার আওয়ার স্লাইড? Okay, great. So click it present so that we get the full screen. Yeah, সিফাত আপনি হচ্ছে একটু প্রেজেন্টে ক্লিক করেন যাতে করে হচ্ছে পুরো স্ক্রিনটা দেখতে পাই আমরা। Yeah, looks great now. আচ্ছা আমরা সবাই কি শুনতে পাচ্ছি? আমি অডিবল টু অল? একটু কনফার্ম করবেন সো দ্যাট আমরা মুভ অন করতে পারি। জি ভাইয়া, শোনা যাচ্ছে সবাইকে ঠিকমতো। Thanks a lot. So hello, Textile Engineering College, Noakhali. We are very privileged and humbled to be here today. And আজকে আমরা টিম ফার্মিনিয়ার্স আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের জার্নিটা প্রথম থেকে শেষ পর্যন্ত বলার, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনারা আপনাদের এই হাউস প্রাইজের জার্নিতে কিভাবে আমাদের ভুলগুলো থেকে শিক্ষা পেতে পারবেন কিংবা আমাদের কোন ব্যাপারগুলো শেখার ছিল আপনাদেরকে অফার করতে পারবো। সো মুভিং টু দ্য নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড প্লিজ। সো আমরা যেমনটি বলছিলাম, I am extremely sorry. Can I have আচ্ছা 1 minute? Okay. I think I can share the slide so that it will be inconvenient for you. Okay. I'm going to share now. Just a minute. সিফাত ও ফাহিম ভাইয়াকে হোস্ট দিয়ে দে, তাহলে তো হয়ে যায়। Fahim bhai, you are host now. Actually, I am having some problems. I'm trying to solve it. I guess I'm not yet the host. Yeah, you are the host. I'm the host right now. Okay, let me share my screen. আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। Okay, great. Good to go. So যেমনটি বলছিলাম, just a bit. Okay. সো আজকে আমাদের যে উদ্দেশ্যটা থাকবে সেটা হচ্ছে আমাদের টিম ফার্মিনিয়ার্সের সেই অন ক্যাম্পাস জার্নি, রিজিওনাল অ্যান্ড বিয়ন্ড এই সম্পর্কে আপনাদেরকে জানানো, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের এই জার্নি থেকে শেখার কি ছিল এবং আপনাদেরকে কি অফার করতে পারি। সো দ্যাটস অল অ্যাবাউট টিম ফার্মিনিয়ার্স। সো টিম ফার্মিনিয়ার্সে যাওয়ার আগে আমি আরেকটা ব্যাপার একটু বলে নিতে চাই যে ওয়াই হাল প্রাইস, অথবা আপনারা কেনই বা হাল প্রাইস করবেন, বা টিম ফার্মিনিয়ার্স হিসেবে বা অ্যাজ এ পার্সন হাল প্রাইস হচ্ছে আপনাকে কিভাবে ট্রান্সফর্ম করবে। তো সেই জায়গাটা থেকে হোয়াট উই কনসিডার দ্যাট হাল প্রাইস হচ্ছে একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম that will transform you. How? So আপনারা দেখেন, আপনার if I'm not wrong, এখানে আমরা সবাই হচ্ছে রেজিস্টার্ড পার্টিসিপেন্টস এন্ড অর্গানাইজিং কমিটি মেম্বার্স। সো আপনাদের অন ক্যাম্পাস জার্নিটা শুরু হয়ে গেছে অলরেডি। সো এই জার্নিটার শুরুটা থেকে আপনারা খেয়াল করবেন অনেকগুলো সেশন করেছেন, আরো সেশন করবেন, সামনে আইডিয়া নিয়ে কাজ করবেন, সামনে হচ্ছে আপনারা আপনাদের নিজেদের টিম ডেভেলপ করবেন, আইডিয়ার উপর কাজ করবেন, নিজেদের স্লাইড প্রেজেন্টেশন করবেন, পিচিং, অনেক কিছুই হবে।
ইন দ্য মিন টাইম এই প্রসেসটা অ্যাকচুয়ালি আপনাকে কি করবে, এই প্রসেসটা অ্যাকচুয়ালি আপনার মধ্যে একটা পার্সোনাল ট্রান্সফরমেশন আনবে ইন এ পার্সোনাল লেভেল অ্যান্ড ইন একটা টিম লেভেল। আপনাদের একটা স্ট্রং টিম হবে, সেই টিমটা নিয়ে হয়তো আপনারা পরবর্তীতে কোথাও পার্টিসিপেট করতে পারবেন, কিংবা যেটার জন্য সবাই অ্যাকচুয়ালি আমরা এক্সাইটেড সেটা হচ্ছে আপনাদের অন ক্যাম্পাস চ্যাম্পিয়ন টিম হবে, সেই টিম রিজিওনালে যাবে এবং আমরা সবাই চাই যে সেই টিমটা হচ্ছে রিজিওনালে ভালো করুক, তারপর তারা হচ্ছে গ্লোবাল পর্যন্ত পৌঁছে যায়, এন্ড হু নোস হয়তো আপনাদের অন ক্যাম্পাস চ্যাম্পিয়ন টিম ক্যান বি দ্য নেক্সট গ্লোবাল উইনার। I guess would you please mute yourself? I'm having unwanted sounds. Yeah, thanks. Thank you. সো যেটা বলছিলাম, সো আমাদের সবারই হয়তো একটা গোল থাকবে যে হচ্ছে অন ক্যাম্পাস চ্যাম্পিয়ন হওয়া, তারপর হচ্ছে গ্লোবালি চ্যাম্পিয়ন হওয়া। তো এই ব্যাপারগুলোর মধ্য দিয়ে দ্য ট্রুথ ইজ সবাই চ্যাম্পিয়ন হবে না, একটা টিমই চ্যাম্পিয়ন হবে এবং সেই টিম রিজিওনালে যাওয়ার পর রিজিওনাল ক্রস করার পার্সেন্টেজটাও খুবই হাই, ইটস আ কম্পিটিটিভ স্টেজ। সো একটা প্রশ্ন আসতেই পারে, তাহলে আমাদের গেইনটা কোথায়? সো দ্যাটস ওয়াই আমি প্রথমটাই যেমন মেনশন করলাম, এটা হচ্ছে একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম হিসেবে আমরা নিয়েছি। এই জায়গাটাকে ইউজ করে আমরা আসলে অনেক কিছু শিখেছি। উইনিংটা শুড নট বি দ্য অনলি ওয়ান গোল। Yeah, we all want to win, but that should not be the only one goal. The goal is that you learn. How you learn? এই যে প্রসেসটার মধ্যে দিয়ে যখন আমরা যাই, আমরা বিভিন্ন সেশনে অ্যাটেন্ড করি, আমাদের বিভিন্ন স্পিকার আসে, আমরা হয়তো পিচিং করব, কেউ স্লাইড তৈরি করব এবং আমরা একটু পরেই অনেক কিছু ব্যাখ্যা করব। ওই প্রসেসগুলোর মধ্যে দিয়ে যখন যাবেন আপনারা, তখন অ্যাকচুয়ালি আপনারা রিয়েল হাল প্রাইজের বিউটিটা দেখতে পারবেন, যে অ্যাকচুয়ালি হাল প্রাইস কিভাবে আপনাকে ট্রান্সফর্ম করে। সো আপনারা যদি হাল প্রাইজের মিশনটা সম্পর্কে একটু পড়ে থাকেন, আপনারা জানবেন ওখানে কিন্তু কোনো কম্পিটিশন কিংবা এ ধরনের কিছু লেখা নেই। ওখানে কিন্তু লেখা যে হাল প্রাইজ হচ্ছে ইয়াং পিপলদের পসিবিলিটিস গুলোকে এনভিশন করতে সাহায্য করে, লাইক হোয়াট ইউ ক্যান ডু, হোয়াট ইউ আর ক্যাপেবল অফ, এই জায়গাগুলোকে ক্লিয়ার করে। সো মুভিং টু দ্য নেক্সট, আমরা আজকে একদম ব্ল্যাঙ্ক পেজ থেকেই শুরু করি, যে একদম আপনাদের জায়গা থেকে নিজেদেরকে দাঁড় করে একটু চিন্তা করার চেষ্টা করি যে এই জায়গা থেকে আমরা কিভাবে আগাতে পারি। সো অ্যাজ আই এম কনসার্নড, আপনারা হচ্ছে সবাই হাল প্রাইজে পার্টিসিপেট করতে চান অন ক্যাম্পাস এবং আপনারা সবাই টিম রেজিস্ট্রেশন করেছেন এবং হয়তো কেউ আইডিয়া নিয়ে কাজ করছেন, কেউ আইডিয়া ভাবছেন, কেউ হয়তো টিম করছেন। সো যে স্টেজেই থাকুন না কেন, সো আপনাদেরকে শুরুটা তো একটা ব্ল্যাঙ্ক পেজ থেকেই হয়। ওকে, যে কোনো আইডিয়া নাই, কোথা থেকে টিম করব জানি না, বাট একটা টিম হয়ে যায়, এই ফ্রেন্ডকে ফোন দিই বা এই সিনিয়র ভাইকে ফোন দিই, এই জুনিয়রকে ফোন দিই, এভাবে একটা টিম হয়। তারপর হয়তো কেউ একজনের মাথায় হঠাৎ করে একটা আইডিয়া চলে আসে বা এবারে চ্যালেঞ্জ সম্পর্কে জানার পর আইডিয়া আসে। সো এই যে একটা অগোছালো বিষয়, তারপর থেকে কিন্তু আপনাদেরকে একটা স্ট্রাকচারড ওয়েতে আগাতে হবে টু বি দ্য অন ক্যাম্পাস চ্যাম্পিয়ন অর গ্লোবালে ভালো করার জন্য। তো সেই জায়গাটা থেকে আজকে আমরা শুরু করব এবং আমাদের প্রত্যেকটা টিম মেম্বার আমরা চেষ্টা করব আমাদের জার্নিটা বলার ছলে অ্যাকচুয়ালি আপনাদেরকে এই যে পাথওয়েটা, রোড ম্যাপটা দেখানোর, যে অ্যাকচুয়ালি হাউ ইট ক্যান বি অ্যান্ড হাউ ইট ইজ। সো ফার্স্ট অফ অল দ্য কোয়েশ্চেন ইউ শুড আস্ক ইয়োরসেলফ, হু আর ইউ? আপনি কে, অথবা হোয়াটস ইউর আইডিয়া? সো আপনারা যেহেতু হাল প্রাইজে পার্টিসিপেট করছেন, হাল প্রাইজের স্পেসিফিক চ্যালেঞ্জ ভিত্তিক হয়, আমরা জানি হাল প্রাইজ কিন্তু একটা থিম ভিত্তিক হয়। ওই থিমের উপর হচ্ছে আমাদের একটা আইডিয়া দিতে হয়, একটা স্টার্টআপ আইডিয়া দিতে হয়। তো দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইউ শুড আস্ক ইয়োরসেলফ, হু আর ইউ অর হোয়াটস ইউর আইডিয়া, মানে আপনার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। সো আমরা কোনো স্পেসিফিক উদাহরণ ব্যবহার করব না আজকে ফর সাম রিজন, কিন্তু আমরা জেনারেল অ্যাপ্রোচে বলার চেষ্টা করব এবং আমাদের সাথে রিলেট করার চেষ্টা করব। এন্ড সেকেন্ডলি, যখন আপনারা জানবেন আপনারা কে, হয়তো আপনাদের কোনো কোম্পানির নাম হতে পারে, কোনো আইডিয়ার একটা নাম হতে পারে, অথবা আপনারা ফুড রিলেটেড, ফুড সাপ্লাই চেনে কোনো ইনোভেশন করতে পারেন, অথবা আপনারা কোনো রিলেটেড কোনো স্টার্টআপ নিয়ে আসতে পারেন। আমরা কোনো ডিরেক্টলি আইডিয়ার দিকে যাচ্ছি না। তো তারপরে নেক্সট কোয়েশ্চেনটা অবশ্যই করবেন আপনার, হোয়াট ইউ সেল। বিকজ অ্যাকচুয়ালি আপনি যদি পুরো ব্যাপারটা দেখেন, আপনাকে কিন্তু একটা মনিটরি মেশিন ক্রিয়েট করতে হবে অ্যাজ ওয়েল এজ ডুইং গুড। আপনারা জানেন যে হাল প্রাইজ হচ্ছে ইম্প্যাক্ট ড্রিভেন স্টার্টআপের দিকে ফোকাস করে, যে স্টার্টআপটা একই সাথে সাস্টেনেবল হবে। সাস্টেনেবল কিভাবে হবে? টাকা আয় করতে হবে, আদারওয়াইজ হচ্ছে সেই স্টার্টআপটা চলবে না। আর সেকেন্ডলি হচ্ছে অবশ্যই দ্যাট শুড বি ডুইং গুড, ভালো কোনো একটা কাজ করতে হবে, একটা সোশ্যাল ইম্প্যাক্ট আনতে হবে। আর এই বছরের জন্য ফুড রিলেটেড সাপ্লাই চেনে হচ্ছে আপনাদের কাজ করতে হবে। সো দ্য থার্ড কোয়েশ্চেন ইজ, হুম ডু ইউ সেল। এটা খুব ইম্পর্টেন্ট, যে অ্যাকচুয়ালি আপনারা কোথায় সেল করেন। আপনারা যদি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, ফর এক্সাম্পল আপনাদের কোনো একটা প্রোডাক্ট হতে পারে যে আমরা এইটা সেল করব, বা আমরা ফুড রিলেটেড একটা সেল করব, অথবা আপনারা ভেজিটেবল বার্গার সেল করবেন। তো সেই জায়গা থেকে আপনাদের ফিক্সড করতে হবে যে হুম ডু ইউ সেল, আপনাদের টার্গেট অডিয়েন্স কে। সো একটা কথা বলা হয় যে আমরা যদি বলি যে আমাদের কাস্টমার সবাই, বার্গার তো সবাই খায়, দেন দেয়ার ইজ নো ওয়ান ইজ ইয়োর কাস্টমার। অ্যাকচুয়ালি আপনাদের কাস্টমার সেগমেন্টটাকে খুব স্পেসিফিক হতে হয়, টার্গেট অডিয়েন্সটা খুবই স্পেসিফিক হতে হয়, যে অ্যাকচুয়ালি আপনারা কোন ডেমোগ্রাফিক্সে টার্গেট করতে চাচ্ছেন। ইভেন অনেক বড় বড় কোম্পানি, ইভেন বিশেষ করে অ্যাপল আর স্যামসাং এর উদাহরণটা হয়তো আমরা দেই, অ্যাপল আর সিম্ফনি, সরি। তো সেটা দেখা যায় অ্যাপল গুলোর কাস্টমার কিন্তু সবাই না, ওরা একটা ইনকাম
রেঞ্জ থাকে, এক্স্যাক্টলি ওরা ওদেরকেই টার্গেট করে যে তারা কিন্তু অ্যাপলের কাস্টমার হয়। অন্যদিকে সিম্ফনি অথবা এই টাইপের যারা আছে তারা কিন্তু আমরা দেখি যে মিডল রেঞ্জের বা স্মল অ্যামাউন্টের দিয়ে কেনা যেরকম একটা ফোন, তো তাদের কিন্তু টার্গেট অডিয়েন্সটা ডিফারেন্ট। সো আপনাদের আইডিয়ার ক্ষেত্রে আপনাদেরকে আগে ডিফাইন করতে হবে হোয়াট ইউ সেল, দেন হুম ডু ইউ সেল। সো স্টার্টিং ফ্রম দ্য ব্ল্যাঙ্ক পেজ, মুভিং টু দ্য নেক্সট স্লাইড, আমি এখন ইফতুর কাছে চলে যাব যে তারপরে প্রসেসটা কেমন হবে অ্যাকচুয়ালি, আপনার ইনফো সেশনগুলোকে কিভাবে কাজে লাগাবেন এবং তারপরে আপনারা আপনার আইডিয়াটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন। ইফতু, would you please share with us? ধন্যবাদ ফাহিম। আমি আসলে মূলত ভাবে যেটা চিন্তা করব সেটা হচ্ছে যখন আমরা এই আইডিয়া গুলো নিয়ে শুরুতে চিন্তা ভাবনা গুলো করি, তখন আইডিয়ার একটা কোর জায়গা ধরে মূলত আমরা চিন্তা ভাবনা গুলো শুরু হয় যে আমরা এই ধরনের কিছু একটা করতে চাই। তো ইন মোস্ট কেসেস যেটা হয় সেটা হলো যে এই আইডিয়া গুলো খুব বেশি ভল্ট হয় না বা এই আইডিয়া গুলো স্ট্রেংথ অনেক বেশি কম থাকে। ওই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে মূলত সব ক্ষেত্রেই আমাদের এইটা আইডেন্টিফাই করতে পারতে হয় যে আমরা আসলে কি করতে পারবো না, এবং আমাদের চ্যালেঞ্জটাকে অনেক বেশি এক্সপ্লোর করার দরকার হয়। আমরা যখন টিম ফার্মিং এর যাত্রা শুরু করি আমাদের যাত্রাগুলো কিন্তু ইনফো সেশন গুলোর মাধ্যমে হয়। তো এবারে চ্যালেঞ্জটা যদি আপনারা খেয়াল করে দেখেন, ফুড ফর গুড এর যে চ্যালেঞ্জটা, তার মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সেগমেন্ট থাকে। এই সেগমেন্ট গুলোর মধ্যে আপনার প্রবলেম আইডেন্টিফাই করাটা আসলে খুব বেশি জরুরি। এইবারে যে চ্যালেঞ্জটা তার বেসিসে যদি আমরা কথাবার্তা বলতে চাই, তাহলে আপনি দেখবেন যে ফুডের ক্ষেত্রে প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন এবং কনজাম্পশন, এই তিনটি কোর জায়গাতে কিন্তু আলোচনা করার বিশাল একটা সুযোগ তৈরি করা হয়েছে। অর্থাৎ ফুড যখন আপনি প্রডিউস করবেন সেখানে আপনি একটা চেঞ্জ আনতে পারেন, আপনার ফুড ডিস্ট্রিবিউশনের যে চেইন বা সাপ্লাই চেইন আমরা যেটা বলি সেখানে আপনি একটা চেঞ্জ আনতে পারেন, অথবা আপনার ফুড কনজাম্পশন এবং পোস্ট প্রসেসিং অর্থাৎ ফুড ওয়েস্ট নিয়ে যে কাজ করা সেখানে আপনি কাজ করতে পারেন। যেমন আপনি চিন্তা করে দেখেন, পৃথিবীতে আমরা প্রজেক্ট করি যে 2040 সালের মধ্যে আমাদের যে ফুড ইন্ডাস্ট্রি বা ফুড সার্ভিসটি রয়েছে সেটা আসলে 4.2 ট্রিলিয়ন ইউএস ডলার হিসেবে মুভ করতে পারে। এই ধরনের একটা প্রজেকশন কিন্তু আমরা গ্লোবালি পাই। এছাড়া আপনি যদি ফুড প্রোডাকশনের জায়গা থেকে চিন্তা করে দেখেন, গ্লোবালি পৃথিবীর 1/3 ফুড কিন্তু ওয়েস্ট হয়ে যায়, প্রপারলি ওয়েস্ট হয়ে যায়। এটা ইদার এই ধরনের ঘটনা ঘটতে পারে যে আমরা কিনে আসলাম, এরপরে কেনার পরে এটা আমরা কনজিউম করলাম না। আর একটা হতে পারে যখন আমরা এই ফুডগুলো প্রডিউস করি পরবর্তীতে বিভিন্ন কারণে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে অথবা কনজাম্পশন লেভেলে রিচ নাও করতে পারে। এই যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমরা একটা বিশাল পরিমাণ ফুড কিন্তু ওয়েস্ট হয়। এটা কিন্তু ফুড ওয়েস্ট না, এটা বেসিক্যালি হচ্ছে আপনার ফুডটা ইনট্যাক্ট ছিল কিন্তু ওইটা আপনি হয় কনজিউম করেন নাই অথবা কনজিউম করার মতো ছিল না। আপনি এই জায়গাটা নিয়েও কিন্তু চাইলে আপনার আইডিয়াতে এই জিনিসটা ইনজেক্ট করতে পারেন। এছাড়াও আপনাকে এটা দেখতে পারতে হবে যে আসলে গ্লোবালি কেন আসলে ফুড নিয়ে এখন এত বেশি কথাবার্তা হচ্ছে। আমরা এন্টায়ারলি আমাদের যে হিউম্যানিটি সেটাকে একটা বিশাল ক্রাইসিসের মধ্যে ফেলে দিই যখন আমরা দেখি যে মাছের বাজারে কি পরিমাণ ফরমালিন অ্যাড করা হয়, খাবারের মধ্যে যখন আপনার বিষাক্ত প্রিজারভেটিভ অ্যাড করা হয়, প্রত্যেকটা জিনিস কিন্তু হিউম্যানিটিকে আসলে ইনফরমেশন ফেল করে। এই জায়গাগুলোতে কাজ করাটা খুব বেশি জরুরি। আপনার চাইলে ইউএসডি এর যে ফুড পিরামিডটা সেটাও দেখতে পারেন, যেখানে খুব ডিটেইল এক্সপ্লেইন করা থাকে যে আসলে আপনার গ্লোবালি কি কি সমস্যার কারণে আমরা ফুড সিস্টেম হিসেবে ফেল করছি। এই ক্ষেত্রে হাল প্রাইজের একটা এটা খুব সম্ভবত চ্যালেঞ্জের যে ডিটেইল ফাইল সেখানে আপনি পেয়ে যাবেন যে হাল প্রাইজ একটা ইনভার্টেড পিরামিড দেওয়ার চেষ্টা করতেছে যে আমরা আসলে কোন কোন জিনিসগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করতে। তো চারটা কোর যে জিনিসটা ছিল, প্রথমে ছিল হচ্ছে ওয়েলবিং, এরপরে ছিল অ্যাক্সেসিবিলিটি, এরপরে ছিল আপনি নিউট্রিশন এবং সাস্টেইনেবিলিটি। এই চারটা জায়গাতে আপনি ফোকাস করবেন যখন আপনি আপনার আইডিয়াটা তৈরি করবেন, আইডিয়াটাকে যখন আরো বেশি সলিড করার চেষ্টা করবেন, তখন এই জিনিসগুলোকে আপনার কনসিডারেশনে নিতে হবে। এবং আপনি যখন আপনার এই ফিউচার জার্নিটাকে এনভিশন করার চেষ্টা করেন তখন আপনাকে বেশ কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। এন্টায়ার সাপ্লাই চেইনের ব্যাপারে আপনাকে অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে। অর্থাৎ আপনি কিভাবে ফুড প্রডিউস করেন, কিভাবে ডিস্ট্রিবিউট করেন, আপনার ফুডের স্টোরেজটা কিভাবে কাজ করছে, এরপরে আপনার ফুড কিভাবে করে কনজিউম করা হয়, এবং ফাইনালি আপনার ফুডের ডিসপোজাল কিরকম হয়। এই যে পাঁচটা স্টেজ আমি আবারও বলছি, আপনি চাইলে লিখে রাখতে পারেন। ফুড কিভাবে গ্রো হয়, কিভাবে ডিস্ট্রিবিউট করা হয়, কিভাবে স্টোর করা হয়, এর পরবর্তীতে আপনার এই ফুডটা কনজিউমাররা কিভাবে কনজিউম করছে এবং এটি ডিসপোজাল কিভাবে হচ্ছে। এই পাঁচটি জিনিস কিন্তু আপনাকে
খুব ভালো মতো মাথায় রাখতে হবে এবং 5টা জায়গাতে আপনি হয় একই সাথে কাজ করতে পারেন কিংবা এক বা একাধিক জায়গা ধরে কাজ করতে পারেন। আপনার স্টার্টআপ এই 5টা স্টেজে যে কোনো একটা স্টেজে কাজ করতে পারে। যেমন আমরা যদি দেখি যে পাঠাও, হ্যাঁ, তো লেটস ডু ওয়ান থিং অ্যাকচুয়ালি। আপনারা যারা শুনছেন, সো আই হোপ যে অনেকেই রেজিস্টার্ড পার্টিসিপেন্টস এবং পার্টিসিপেন্ট করতে চান। সো লেটস ডু ওয়ান থিং, যে আপনাদের যাদের যাদের হচ্ছে আইডিয়া আছে অলরেডি যে এখানে কাজ করবেন, তারা একটু কমেন্ট বক্সে লিখুন গট এন আইডিয়া। আর যারা অ্যাকচুয়ালি এখনো আইডিয়াটা ফিক্স করতে পারেন না, ইটস সো নর্মাল যে এখনো হয়তো অনেকে আইডিয়া ফিক্স করতে পারবেন না, তারা একটু লিখুন ওয়ার্কিং অন আইডিয়া। সো এতে করে যেটা হবে, আমরা একটা টোটাল ওভারভিউ পাবো যে আজকে আমাদের অডিয়েন্সে কোন জায়গাটা ফোকাস করা উচিত আমাদের কথায়, যে কিভাবে আইডিয়া পাবো সেই প্রসেসটা, নাকি হচ্ছে আইডিয়া পেয়ে গেছি এখন হোয়াট উই শুড ডু। সো আপনারা যদি কাইন্ডলি একটু সবাই কমেন্ট বক্সে লিখতে থাকেন যে গট এন আইডিয়া অর ওয়ার্কিং অন আওয়ার আইডিয়া, গ্রেট। সো ইফ টু কন্টিনিউ করতে পারিস, আই এম সিইং ওয়ার্কিং অন আইডিয়া, ওয়ার্কিং অন আইডিয়া। বেশ ভালো একটা রেসপন্স আসছে। আপনারা সবাই আমার যেমন মনে হচ্ছে আপনারা সবাই আপনাদের আইডিয়াস গুলোতে কাজ করছেন। তো চেষ্টা করবেন এই যে প্রবলেমস গুলো বা লুপ হোলস গুলোকে সলভ করার চেষ্টা করেন। আপনি আপনার এন্টায়ার স্টার্টআপে এক বা একাধিক সমস্যা কিন্তু সলভ করতে পারেন। আপনি অনেকগুলা সলিউশন নিয়ে কাজ করতে পারেন, একটা সলিউশন নিয়ে কাজ করতে পারেন, ইটস এন্টায়ারলি আপ টু ইউ। তো আমি যে জায়গাটা বলছিলাম, আপনার এই ফিউচার জার্নিটাকে এনভিশন করা, আপনার সাপ্লাই চেইনটাকে ম্যানেজ করা। এরপর লাস্টে যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে আপনার প্রায়োরিটিস গুলোকে সেট করার চেষ্টা করা। কারণ আপনার প্রায়োরিটিস গুলো এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। ইম্প্যাক্টের কোন জায়গাটা আপনি ইম্প্যাক্ট করতে চান? আপনি কি লোকাল একটা ফুড প্রোডাকশন ইউনিট চালু করতে চান? কারণ পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে কিন্তু ফুড প্রোডাকশন হয়। বাংলাদেশে আমরা যেভাবে চাল প্রক্রিয়াজাতকরণ করি, মিয়ানমারে কিন্তু সেরকমটা হয় না। এবং আবার আপনি যদি ভিয়েতনামের কথা চিন্তা করেন, ওরা পৃথিবীতে বেশ লার্জ স্কেলে আপনার চাল বা ধান কিন্তু রপ্তানি করে এবং ওদের ফুড প্রসেসিং কিন্তু অন্যভাবে কাজ করে। অর্থাৎ আপনি যদি চান যে আপনার লোকাল একটা আইডিয়া বা লোকাল একটা প্রসেসকে স্টার্টআপ হিসেবে দাঁড় করাবেন, একটা গ্লোবাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাইবেন, আপনি সেটা খুব ভালো মতনই করতে পারেন। অথবা আপনি চাইলে করতে পারেন যে ভ্যারাইটিস নিয়ে কাজ করতে পারেন। অর্থাৎ আপনি আপনার এন্টায়ার যে ফুড সাইকেল রয়েছে সেই ফুড সাইকেলের মধ্যে নতুন ডাইমেনশন নিয়ে আসতে পারেন, যাতে করে আপনার ফুডের যে চেইনটা, সেই চেইনজে যারা কনজিউমার রয়েছে তারা একটা নতুন দিক উন্মোচন হইতে পারে। একেবারে এই জিনিসপত্রগুলোর মাধ্যমে আপনি পুরোপুরি র্যাডিক্যাল কিছু চেঞ্জেস নিয়ে আসতে পারেন, যে চেঞ্জেস গুলো এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল হবে এবং পৃথিবীকে খুব ভালো ইম্প্যাক্ট দিবে। তো আমার কাছে মনে হয় যে আপনারা এই কয়টা জিনিসপত্রতে খুব বেশি ফোকাস করার চেষ্টা করবেন। এবং আমরা যখন আমাদের ইনফোসেশন জয়েন করি তখনও কিন্তু এই জিনিসপত্রগুলো শিখি এবং এখান থেকে, অর্থাৎ হালপ্রাইস 2020-এ আমরা ইনফোসেশন থেকে যে জিনিসগুলো শিখেছি আপনাদের কাছেও আমরা আসলে সেম জিনিসগুলোই কনভে করার চেষ্টা করেছি। তো এর পরবর্তীতে ইনফোসেশনের পরে আমাদের বড় একটা প্রোগ্রাম ছিল হচ্ছে বিজনেস আইডিয়ার যে ওয়ার্কশপ। অর্থাৎ একটা বিজনেস আইডিয়াকে আমরা কিভাবে করে দাঁড় করাতে পারি বা কিভাবে করে কাজ করতে হবে এটা নিয়ে। যেমন আমরা আসলে আমরা যে 4 জন কো-ফাউন্ডার রয়েছে ফার্মিংস, আমাদের সবার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড একদম একই ঘরনা। তো এই কারণেই যে সমস্যাটা হয়ে যায় তখন, যে আমাদের আসলে বিজনেস নিয়ে আইডিয়াটা খুব কম ছিল, যে একটা বিজনেস এস্টিমেশন কিভাবে করে দাঁড় করাতে হয় বা একটা বিজনেস মডেল আমরা কিভাবে করে দাঁড় করাতে পারি। তো ওই ক্ষেত্রে বিজনেস আইডিয়া ওয়ার্কশপটা অনেক বেশি হেল্প করে। তো সেখান থেকে আপনাদের জন্য যদি কিছু লেসন্স শেয়ার করতে পারি, যে যে কয়েকটা বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যখন আপনারা বিজনেস সাইডটা এক্সপ্লোর করার চেষ্টা করছেন। যে প্রথমত আপনার মার্কেট সেগমেন্টেশনটা বোঝা। ফাহিম হচ্ছে শুরুর দিকে যেটা বলছিল, অ্যাপল বা সিম্পলের মার্কেট, এই মার্কেট গুলো কিন্তু পুরোপুরি আলাদা আলাদা। অ্যাপল যে কাস্টমারকে টার্গেট করে, সিম্ফনি কিন্তু ওই কাস্টমারকে রিচ করার চেষ্টা করে না, তার কাস্টমার ডাইমেনশন আলাদা। অর্থাৎ আপনার মার্কেট সেগমেন্টেশনটা ভিন্ন। আপনি যখন দেখবেন যে কোনো একটা রাস্তায় যিনি ফুড বিক্রি করেন, ছোট একটা দোকানে ফুড কার্ট হিসেবে তিনি বার্গার বা ফ্রেঞ্চ ফ্রাইজ বিক্রি করছেন, তার যে মার্কেট এবং ম্যাকডোনাল্ডস এর যে মার্কেট, দুটাও কিন্তু সেম না, এর মধ্যে অনেক পার্থক্য থাকে। ম্যাকডোনাল্ডস আপনার কাছ থেকে যদি বার্গারের জন্য 500 টাকা নিতে চায়, আপনি হয়তো তাকে 500 টাকা দিবেন, কিন্তু রাস্তার পারে কেউ একজন যদি র্যান্ডমলি 500 টাকা চায় আপনার কাছ থেকে বার্গারের জন্য, আপনি হয়তো তাকে দিবেন না। এটাই খুব পরিষ্কার একটা মার্কেট সেগমেন্টেশন। এই সেগমেন্টেশন গুলো আরো বিভিন্ন স্কেল আমরা করতে পারি। যেমন আমি একদম ফাহিম যে জিনিসগুলো বলছিলাম সেগুলো ছিল ফিনান্সিয়াল স্টেটাসের উপর বেস করে। আপনারা চাইলে ডেমোগ্রাফিক্স ধরে করতে পারেন। অর্থাৎ আপনার মার্কেটটা থাকবে ধরুন সাউথ এশিয়াতে,
বা সাউথ আমেরিকাতে বা নর্থ আমেরিকাতে, এইসব জায়গাতে ডেমোগ্রাফিক্স এর বেসিসে যাইতে পারি। অথবা আমরা যদি বিউটি প্রোডাক্টস এর ক্ষেত্রে চিন্তা করি, আমরা বলি যে এই ফেস ওয়াশটা হচ্ছে মেন ফেস ওয়াশ, এই পারফিউমটা উইমেন্স পারফিউম। এইভাবে করে আরো একটা মার্কেট সেগমেন্টেশন দাঁড় করানো হয় জেন্ডারের বেসিসে। এইভাবে অনেক কিছুর বেসিস আসলে মার্কেট সেগমেন্টেশন দাঁড় করানো যাবে। আপনি আপনার মার্কেট কোন স্কেলে কোন প্যারামিটার ধরে ডিফাইন করলে সুবিধা হবে, সেটা আসলে নিজেরা এবং টিমের মধ্যে ডিসকাস করে এই জিনিসগুলো চিন্তা করে নেবেন। দ্বিতীয়ত চলে আসি কাস্টমার ভ্যালু প্রপোজিশন। কাস্টমার ভ্যালু প্রপোজিশন খুব ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট এবং এটার সাথে আসলে ইউনিক সেলিং পয়েন্টের একটা সম্পর্ক রয়েছে। কাস্টমার ভ্যালু প্রপোজিশনে আপনারা আসলে এটা দেখানোর চেষ্টা করবেন যে আপনার কাছ থেকে কেউ একজন কেন প্রোডাক্ট কিনবে। এই প্রোডাক্ট যে কেনার কিন্তু কিছু রিজন রয়েছে। যেমন আমি আবারও আগের উদাহরণটাতে ফিরে যাই, যে ধরুন কোন একটা মানুষ আইফোন কিনছে। এখন ধরুন আইফোনের যে ফিচার্স গুলো সেম ফিচার অন্য কোন একটা কোম্পানি, সেটা স্যামসাং হতে পারে, সেটা হুয়াই হতে পারে, কেউ একজন প্রোভাইড করলো। কিন্তু আইফোন আপনাকে একটা এক্সট্রা জিনিস দেয়, সেটা হলো ব্র্যান্ড ভ্যালু। এই ব্র্যান্ড ভ্যালুটা আর কেউ প্রোভাইড করতে পারে না। আপনার অ্যাপল প্রোডাক্ট ইউজ করার সাথে সাথে আপনি সোসাইটাল যে স্কেল, সেই স্কেলে যে একটুখানি উপরে চলে আসেন, এটাও এক ধরনের ভ্যালু, যে ভ্যালুটা অ্যাপল প্রোভাইড করে। এই ভ্যালুগুলো কারা প্রোভাইড করতে পারে? যারা অনেক দিন ধরে বিজনেস করছে। আমরা যারা নতুন স্টার্টআপ হিসেবে গড়ে উঠছি, আমরা কোন কোন ধরনের ভ্যালু প্রপোজ করতে পারি? আমরা প্রপোজ করতে পারি যে আমরা খুব ফাস্টার ডেলিভারি দিতে পারি, আমরা খুব কম দামে এই জিনিসপত্রগুলো সেল করতে পারি, আমরা খুব ভালো মানের প্রোডাক্ট সেল করতে পারি, এবং আমরা হয়তো এন্টায়ারলি আউট অফ দ্য বক্স কোন একটা সার্ভিস প্রোভাইড করতে পারি। যেমন একটা সময় ছিল যে ফেডেক্স এর যখন কোন রকমের পার্সেল আসতো, তখন সেটা শুধুমাত্র ঢাকায় আসতো। এরপর চিটাঙে তাদের কোনো জোনাল অফিসে ছিল না। তো এরপরে কয়েকজন লোকাল এজেন্ট ওই জায়গাটা নিয়ে কাজ করার চেষ্টা করে, যারা চিটাং থেকে এই সার্ভিস গুলোকে নিয়ে আসে। তো এভাবে করে আসলে আমাদেরকে এই জিনিসটা বুঝতে পারতে হবে যে আমরা এই আইডিয়া কোন কোন জায়গাতে কাজ করতে পারি, যাতে করে কিনা আপনার যে প্রবলেম গুলো, সেই প্রবলেমটা আমি সলভ করতে পারি এবং আমি কাস্টমারকে একটা ভ্যালু প্রপোজ করতে পারি। আমি কাস্টমারকে যে ভ্যালুটা দিব তার বেসিসে কিন্তু সে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো কিনবে। এবং লাস্টে যে দুটো জিনিস রয়েছে, যেমন কস্ট অ্যানালিসিস। এই কস্ট অ্যানালিসিসে আমরা ইকোনমিক্স এর বিভিন্ন জিনিসপত্র বা ব্যবসায়িক বিভিন্ন জিনিসপত্র নিয়ে আলোচনা করব এবং দেখার চেষ্টা করব যে কিভাবে করে আমরা একটা ভালো কস্ট অ্যানালিসিস দাঁড় করাতে পারি, যেখানে আমরা আমাদের ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট, রেভিনিউ কিংবা ব্রেক ইভেন পয়েন্ট এগুলো নিয়ে কাজ করব। এই জিনিসপত্রগুলো নিয়ে আমরা আরো ফার্দার আলোচনা করব। এরপরে চলে আসে ধরুন বল পার্ক এস্টিমেশন। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা যারাই হার্ড প্রাইজের এই বছরের চ্যালেঞ্জটা পড়েছেন, তারা নিশ্চয়ই খেয়াল করেছেন আপনাদের কাছ থেকে চাওয়া হয়েছে যেন আপনারা 10 মিলিয়ন পিপলকে রিচ করতে পারেন 2030 সালের মধ্যে। আপনাদের আইডিয়াটা এতটাই ইম্প্যাক্টফুল হতে হবে। এই জিনিসটাই হলো আসলে বেসিক্যালি বল পার্ক এস্টিমেশন, যেখানে আপনি কোন একটা কিছু প্রজেকশন দিবেন, কোন একটা কিছু আন্দাজ করবেন, কিন্তু সেই আন্দাজটা একেবারেই অন্ধকারে ঢিল ছড়া না। সেই প্রজেকশনের পেছনে কিছু লজিক্যাল রিজনিং থাকবে। এই রিজনিং গুলো ধরে কিন্তু আপনি আগাবেন। এই জিনিসটাই হলো বেসিক্যালি বল পার্ক এস্টিমেশন। আপনি এটা প্রুভ করবেন যে কেন আগামী 10 বছরের মধ্যে, অর্থাৎ 2021 থেকে 2030 এই যে একটা টাইম স্প্যান আপনার কাছে রয়েছে, এই 10টা বছরে আপনি 10 মিলিয়ন পিপলের লাইফে ইম্প্যাক্ট ফেলতে পারেন। আপনি যদি এই জিনিসটা প্রমাণ করতে পারেন, তাহলে আপনার বেশ ভালো একটা এস্টিমেশন দাঁড় করানো হয়ে গেল। আপনি পরবর্তী দেখাতে পারেন 2040 বা 50 আপনি আপনার কোম্পানিকে কোথায় দেখতে চান। এই জিনিসগুলোই কিন্তু আসলে আপনার স্লাইডে জায়গা পাওয়াটা খুব জরুরি, যে আপনি আপনার আইডিয়া নিয়ে কতটুকু ভিশনারি স্টেপস নিচ্ছেন, আপনি আপনার আইডিয়াতে কতটুকু রিয়েলিস্টিক জায়গা থেকে দেখছেন। এই জিনিসগুলো আপনার স্লাইডে জায়গা দিবেন, যেন আপনি খুব ভালো একটা এঙ্গেজিং পিচিং দিতে পারেন। তো এই জিনিসপত্রগুলো থেকে আসলে আমরা বেসিক্যালি কি কি শিখলাম যখন আমরা এই ধরনের সেশনস গুলো অ্যাটেন্ড করবো, বিজনেস আইডিয়া সেশন বা ইনফো সেশন। এখান থেকে একটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের অনেক বেশি শেখাটা খুব জরুরি। এন্টায়ার হাল্টের জার্নিতে আপনার টিমের সবাই সবকিছু জানবে না। আপনার টিমে হয়তো দেখা যেতে পারে যে ভালো ডিজাইনের কেউ নেই, ওই ক্ষেত্রে আপনাকে ডিজাইনটা শিখে নিতে হবে। আপনাদের বিজনেসের জায়গাতে সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে আপনার বিজনেসের জায়গাগুলো নিয়ে আরো শিখতে হবে, আরো কাজ করতে হবে। আপনার প্রজেক্টের সিমুলেশন যখন আপনি রান করাতে চাইবেন, সিমুলেশনে হয়তো আপনার সমস্যা থাকতে পারে, সেখানেও শিখতে হবে। অর্থাৎ আপনাকে গ্রোথ মাইন্ডসেট নিয়ে ওপেন টু লার্ন থাকতে হবে, যেন আপনি অনেক বেশি শেখার জন্য উন্মুখ হয়ে থাকেন।
এরপরে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার এই আইডিয়া গুলো যখন আমরা দেখা যাচ্ছে প্রায় 48 জনের মতো অলরেডি রেসপন্ড করেছেন, যাদের নিয়ারলি সবাই আপনাদের আইডিয়াস গুলো নিয়ে কাজ করছেন। এক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন আইডিয়া চলে আসতে পারে। আপনি কখনোই আপনার মাথায় যে আইডিয়াটা আসে সেটাকে আপনার যদি ভালো নাও লাগে কাট অফ করে দিবেন না। আপনি এই জিনিসটাকে নোট করে রাখুন, আপনি আপনার টিমের বাকিদের সাথে কথা বলুন যে তাদের এই আইডিয়াটা ভালো লাগছে কিনা। হয়তো হতে পারে যে আপনার যে আইডিয়াটা ভালো লাগছে না সেটা আপনার জন্য খুবই ট্রান্সফর্মিং একটা আইডিয়া হিসেবে দাঁড় হয়ে গেল, এমনটা হতেই পারে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যে আপনাকে সবসময় চেষ্টা করতে হবে এক্সপার্টদের সাথে কথা বলার। আপনি যে টেকনোলজি নিয়ে কাজ করছেন সেই টেকনোলজিতে মার্কেট এক্সপার্ট যারা, আপনি যখন বিজনেস থেকে কাজ করছেন তখন এই বিজনেস রিলেটেড জায়গাগুলোতে যারা এক্সপার্ট তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তাদের সাথে কথা বলবেন। এখন যেহেতু আমরা সবকিছু ভার্চুয়াল সেট আপে করছি, এখন আসলে জিনিসটা করা অনেক সোজা। আপনি যদি নোয়াখালীতেও থাকেন এবং আরেকটা মানুষ যদি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে, তার সাথে আপনি চাইলেই কিন্তু ভার্চুয়ালি কথাবার্তা বলে নিতে পারেন। এই জিনিসগুলো আপনার টিমকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। এই শেখার জায়গাগুলো থেকে আপনাদেরকে ফোকাস করতে হবে টিম স্ট্রেংথের উপরে। টিম স্ট্রেংথ নিয়ে আমার মনে হয় যে আমাদের আরেকজন কো-ফাউন্ডার আশরাফুল জান্নাত আখি, ও আরো আপনাদেরকে আরো ভালো কিছু ইনসাইট দিবে। আখি। থ্যাংক ইউ ইফতেখার। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, লাভ ইউ ক্লিয়ার। ওকে, আচ্ছা, তো ফাহিম আর ইফতেখার হচ্ছে মানে শুরু থেকে যা যা বললো যে আমরা আসলে ইনফো সেশন কিংবা হচ্ছে বিজনেস আইডিয়া ওয়ার্কশপ গুলো থেকে বিভিন্ন কিছু জানতে পারবো আমাদের স্টার্টআপ গুলোকে নিয়ে কিভাবে আসলে কাজ করতে হয়। তো আসলে ইনফো সেশন, বিজনেস আইডিয়া ওয়ার্কশপ, এই সব কিছু থেকে আমরা ইন্ডিভিজুয়ালি নিজেদের কিছু রিসার্চ করে থাকি, বাট এগুলা থেকে আমাদের কিন্তু টিমের সাথে কাজ করার একটা ব্যাপার চলে আসে, যার জন্য আমাদের একটা মিউচুয়াল ডিসিশনে আসা লাগে। সো সবার কাছ থেকে বিভিন্ন ধরনের আইডিয়া আমরা দেখা যায় পেয়ে থাকি, কিন্তু যখন একটা আইডিয়াকে বেস করে কাজ করার ব্যাপার আসে সেক্ষেত্রে আমাদের কিন্তু টিম ফরমেশন কিংবা টিমের কোঅর্ডিনেশন কিংবা টিমের সবকিছু মেনটেন করা অনেক বেশি জরুরি। তো এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখা উচিত যে আপনি যদি কোনো একটা জিনিস নিয়ে চিন্তা করেন, ওই জিনিসটাকে সিলি ভেবে বাদ দিয়ে দেওয়াটা আসলে ইটস নট আ গুড আইডিয়া, বিকজ আপনার যে সিলি আইডিয়াটা আপনি সিলি ভাবছেন সেটা পরবর্তীতে গিয়ে দেখা যাবে যে আপনার আইডিয়াতে একটা বেশ ভালো ইম্পর্টেন্ট লেয়ার হিসেবে কাজ করতে পারে। সো ফার্স্ট অফ অল আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে একটা ডিজায়ার টিম তৈরি করা, কারণ this is really important to work with some amazing minds with whom you have a good understanding, কারণ আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে তখন দেখা যাবে আপনি আপনার কোনো একটা ইম্পর্টেন্ট কথা বা কিংবা আপনার কোনো ইম্পর্টেন্ট লেয়ার যখন আপনি শেয়ার করতে যাবেন তখন আপনার হেজিটেশন ফিল হতে পারে। সো এই ক্ষেত্রে যদি আপনি আপনার টিমমেটদের সাথে ভালো মতো কন্ট্যাক্ট করতে না পারেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে পুরো পরবর্তীতে গিয়ে আপনাদের মানে কম্পিটিশনটা অ্যাটেন্ড করতে হচ্ছে সমস্যা হতে পারে। এরপর যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাদের মধ্যকার টিম বন্ডিংটা ভালো রাখা। সো এটার জন্য আমরা মানে সকলেরই যেটা করা উচিত সেটা হচ্ছে বেশি বেশি টিমমেটদের সাথে টাইম স্পেন্ড করা, আর এর জন্য দরকার হচ্ছে মিটিং গুলা রেগুলারলি করা, এন্ড ইট ক্যান বি ভার্চুয়ালি অর ফিজিক্যালি। আর এখন যেহেতু ভার্চুয়ালি হওয়ার চান্সেস অনেক বেশি, তাই আপনারা ভার্চুয়ালি জিনিসটাকে কাজে লাগাতে পারেন, নিজেদের সময়টাকে ইউজ করে হচ্ছে টিমমেটদের সাথে সবকিছু ডিসকাস করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনারা টিমমেটরা একসাথে যে কাজগুলো করতে পারেন সেটা হচ্ছে এটা রিসার্চ করতে পারেন যে আপনারা যে আইডিয়াটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই আইডিয়াটা নিয়ে অলরেডি একটা কাজ হয়েছে কিনা আগে, অথবা বলা যায় এভাবে যে ডাজ ইট হ্যাভ অলরেডি অ্যান এক্সিস্টিং সলিউশন অর নট। কারণ এই জিনিসটা অনেক বেশি দরকার যে দেখা যায় আপনার মাথায় যে আইডিয়াটা আসছে ওইটা অলরেডি আছে অথবা ওইটা নিয়ে কেউ কাজ করছে। সো এই ক্ষেত্রে যদি আপনার জানা থাকে যে ওইটা অলরেডি এক্সিস্টিং, সো আপনি সেক্ষেত্রে একটা আলাদা ডাইমেনশন অ্যাড করার ক্ষেত্রে চিন্তা করতে পারেন, কিংবা আপনারা সকলে মিলে ওই জিনিসটা নিয়ে বা ওই স্পেসিফিক এক্সক্লুসিভ জিনিসটা নিয়ে কাজ করতে পারেন। সো এই জন্য শুরু থেকে আপনারা যেভাবে কাজ করছেন সবকিছু জিনিস যদি কিওয়ার্ড আকারে যদি আপনারা নোট ডাউন করে রাখেন তাহলে সেই জিনিসগুলো পরবর্তীতে গিয়ে খুব ভালো হেল্প করে। এরপর চলে আসে হচ্ছে আপনাদের টিমমেটদের যে কোয়ালিটি গুলা সেগুলো ভালো মতো জেনে নেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি যদি এটাই না জানেন যে আপনার টিমমেট আপনাকে কি ধরনের আউটপুট দিতে পারবে তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের কাজের মধ্যে বিভিন্ন ধরনের ক্ল্যাশ হতে পারে। দেখা যায় এই জিনিসগুলো স্টেজে কিংবা ভার্চুয়ালি যখন আপনারা কম্পিট করবেন তখন আপনাদের কথা বলার মাঝখানে ক্ল্যাশ হয়ে গেল, জিনিসগুলো খুবই বাজে দেখায় আসলে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের এই কোঅর্ডিনেশন গুলা কিংবা এই ধরনের বন্ডিং গুলা মেনটেন করার জন্য আপনাদের হচ্ছে বেশি বেশি করে মিটিং গুলা মেনটেন করা উচিত। আর এই ক্ষেত্রে হচ্ছে আপনার টিমমেট যদি আপনাকে কোনো একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ দেওয়ার চেষ্টা করে ওই জিনিসটা রেসপেক্ট করার চেষ্টা করবেন, কারণ দেখা যায় আপনার টিমমেট যখন আপনাকে কোনো একটা জিনিস দেওয়ার চেষ্টা করছে
হোক সেটা আপনার আইডিয়াতে কোনো ইফেক্ট ফেলছে না, বাট তাও আপনি সেই জিনিসটাকে রেসপেক্ট দিয়ে আপনার মতো করে জিনিসটা তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন, যাতে করে যত ধরনের টিম ক্ল্যাশেস আছে ওই জিনিসগুলো এড়ানো সম্ভব হয়। এরপর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ধরেন আপনারা যখন পিচিং করছেন, তো টিম কোঅর্ডিনেশনের ব্যাপারে দেখা যায় সময়টা খুবই কম থাকে, তো ওই ক্ষেত্রে টাইম ম্যানেজারের ব্যাপারটা খুবই মানে মাথা যন্ত্রণা দেয়। তো এই ক্ষেত্রে আপনাদের জানতে হবে আপনাদের টিমমেটরা আসলে কোন পয়েন্ট থেকে এক্স্যাক্টলি শুরু করছে, কারণ যে পয়েন্টে শেষ করবে ওই পয়েন্ট থেকে আপনাকে স্টার্ট করতে হবে। সো এই ধরনের বন্ডিং গুলো কিন্তু আসলে একদিনে হবে না। তো এই জিনিসগুলোর জন্য হচ্ছে আপনাদেরকে একটু বেশি বেশি কাজ করতে হবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে শুরুতে হচ্ছে আপনারা অনেক বেশি ডেডিকেশন নিয়ে কাজ করলেন, কিন্তু দেখা গেল যে সেমিফাইনাল চলে এসছে, সেমিফাইনালের পর আপনারা ফাইনালে উঠলেন, তো কিংবা পরবর্তীতে এইটা যেহেতু অনেক লং প্রসেস, সো ইন দ্য মিন টাইম যদি দেখা যায় যে আপনাদের ডেডিকেশন লেভেল কমে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্টার্ট আপটা নিয়ে আপনারা পরবর্তীতে আর কাজ নাও করতে পারেন। সো এই ক্ষেত্রে আপনারা যে সলিউশনটা পাবেন কিংবা আপনাদের যে আইডিয়াটা আপনারা পাবেন, আপনারা চেষ্টা করবেন যাতে ফুল ডেডিকেশন নিয়ে কাজটা করতে পারেন, যাতে করে আপনারা বিভিন্ন সময়ে হচ্ছে বিভিন্ন ধরনের মানে ইনপুট দিতে পারেন কিংবা বলা যায় ডিফারেন্ট স্পাইসেস অ্যাড করতে পারেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের আইডিয়া ধীরে ধীরে আরো বেশি স্পেসিফিক হবে। এবার চলে আসি হচ্ছে what change do you bring to the current circumstances? দেখা যায় এই সার্কিউমেস্টেন্স মানে বর্তমান অবস্থার প্রেক্ষিতে আপনাদের আইডিয়াটা কি ধরনের ইনোভেশন অ্যাড করতে পারে এই জিনিসটার ভিত্তিতে। সো এই ক্ষেত্রে আপনারা আপনাদের যে আইডিয়াটা নিয়ে কাজ করছেন ওইটার একটা সায়েন্টিফিক এভিডেন্স অ্যাড করতে পারেন, কিংবা যদি একটা মার্কেট রিসার্চ দেখাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আইডিয়াটা বাকি সবার আইডিয়ার চেয়ে অনেকাংশে এগিয়ে যেতে পারে। তো মার্কেট রিসার্চের ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন কিংবা মার্কেট সার্ভের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনাদের আইডিয়াটা মানে আসলে রিয়েল লাইফের কাস্টমাররা কিভাবে নিচ্ছে কিংবা তারা আসলে জিনিসগুলোকে কিভাবে চিন্তা করছে, ওই জিনিসটার জন্য কিন্তু মার্কেট রিসার্চটা অনেক বেশি হেল্প করবে। সো এরপরে হচ্ছে আমরা এই জিনিসগুলো করার পর আমাদের যে জিনিসটা চলে যায় সেটা হচ্ছে আমরা স্টেজে কিভাবে কাজগুলো করব। নেক্সট সাইড প্লিজ। সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় যখন আপনারা স্টেজে থাকবেন, সো যেহেতু এটা ভার্চুয়ালিও হতে পারে, সো ফিজিক্যালিও চান্স থাকতে পারে, সো সেক্ষেত্রে আপনারা অনেক ধরনের টেকনিক্যাল ইস্যু ফেস করতে পারেন। যেমন আপনারা ধরেন কথা বলছেন, তো আপনাদের স্পিকার কাজ করছে না, কিংবা আপনারা কোনো একটা ভিডিও প্লে করেছেন সেটা আপনাদের কাজ করছে না। সো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে ওই জিনিসগুলো ট্যাকেল দিবেন হচ্ছে মানে যেভাবে আপনারা বলে যাচ্ছিলেন ওইভাবে বলে যাওয়াটা কন্টিনিউ করবেন, কারণ দেখা যায় আপনাদের টাইমটা যে থাকে সেটা অনেক লিমিটেড করা থাকে। সো ওই ক্ষেত্রে আপনাদের টাইম আপনাদেরকে বাড়িয়ে দেওয়া হবে, এ ধরনের চিন্তা আসলে আনা যাবে না। তো ইনকেস আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল, আমরা একটা সলিড ওয়ার্কস এর ভিডিও যেটা প্লে করার চেষ্টা করছিলাম, ওইটা হচ্ছে মানে বন্ধ হয়ে গিয়েছে। সো ওই ক্ষেত্রে আমরা জিনিসটাকে স্কিপ করে নর্মালি আমরা আমাদের পিচিংটাকে চালিয়ে গিয়েছি। সো এইভাবে হচ্ছে জিনিসগুলোকে ট্যাকল দেওয়ার চেষ্টা করতে হবে। আর টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা বললাম যে টিম বন্ডিংটা এই ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে, যে আপনার টিম একটা পয়েন্ট থেকে স্টার্ট করে আপনাকে আরেকটা পয়েন্ট কোথায় শেষ করবে সেই জিনিসটা জানতে হবে। সো সেক্ষেত্রে আপনার টিমমেটকে আপনি ক্যাচ করার অনেক মানে ভালো ক্যাপাবিলিটি থাকা লাগবে, এই ক্ষেত্রে টাইমটা বেশ ভালোই ম্যানেজ হয়ে যায়। এরপর চলে আসে হচ্ছে জাজেসদেরকে ডিল করা। জাজেসদেরকে ডিল করার ক্ষেত্রে হচ্ছে জাজেসরা আপনাদের আইডিয়া নিয়ে অনেক ধরনের কোশ্চেন্স করতে পারে। সো এই ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে বলা যায় যে আপনাদের যে আইডিয়াটা, ওই আইডিয়াটাকে নিজেরা বসে বসে ডিসকাস করেন, যে আমরা এই আইডিয়াটা দেখতাম অ্যাজ আ আউটার পয়েন্ট অফ ভিউ, আমরা কি ধরনের কোশ্চেন ফেস করতাম কিংবা আমরা কি ধরনের কোশ্চেন করতাম। সো এই ক্ষেত্রে আপনারা কিছু কিছু কোশ্চেন নিজেরা লিখে রাখেন, আলাদা করে স্লাইড করে লিখে রাখতে পারেন কিংবা আলাদা করে নিজেরা ডিসকাস করতে পারেন। সো সেই ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ সময় আপনারা যে ধরনের কোশ্চেন গুলা ঠিক করে রেখেছিলেন ওই কোশ্চেন গুলা থেকেই হচ্ছে অনেকগুলো কোশ্চেন কমন চলে আসে। তো সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় যখন আপনারা ডিরেক্ট এভাবে বলবেন জাজদেরকে, প্লিজ কামিং টু দিস স্লাইড, তখন হচ্ছে জাজরা বুঝবে যে ইউ আর রেডি টিম, আপনাদের টিমটা অনেক বেশি রেডি। সো এই ক্ষেত্রে এই জিনিসগুলো যদি আপনারা করেন তাহলে আপনারা জাজদেরকে অনেক ভালোই ডিল করতে পারবেন। এরপর এই সকল জিনিস করার পরে আপনাদের ফাইনাল চলে আসবে এবং আমরা ফাইনালের গল্পটা যা শুনবো আমাদের মাইশা ফারজানা থেকে। তো মাইশা। Maisha, Acha, are you there? Yeah, okay. Go on, yeah, please. am I audible? Yeah, loud and clear. Okay, great. আমি যতটুকু জানি এই বছর হাউস প্রাইজে সবকিছুই হয়তো বা ভার্চুয়ালি হচ্ছে, এ পর্যন্ত যতটুকু নিউজ পেয়েছি সব ক্যাম্পাসে। আর
একটা প্রিলিমিনারি রাউন্ড হচ্ছে, সেমির আগে একটা ফার্স্ট, অ্যাটলিস্ট দিস ইজ হোয়াট হ্যাপেনিং ইন মাই ক্যাম্পাস আর কি। সেমিফাইনালের আগে একটা ফার্স্ট ফেজে আইডিয়েশন সিলেকশনের একটা আইডিয়া সিলেকশনের একটা রাউন্ড হচ্ছে। সো এখানে কয়েকটা ধাপে আইডিয়া সিলেকশন যেহেতু হচ্ছে, এখানে বারবার আইডিয়ার ফ্ল খুঁজে বের করে নিজের আইডিয়াকে ইমপ্রুভ করার অনেক বেশি অপরচুনিটি আছে। সো কাজেই যখন আপনাদের আইডিয়াটা সেমির জন্য সিলেক্ট হয়ে যাবে কিংবা ফার্স্ট রাউন্ডে সিলেক্ট হবে, তখন মোটামুটি যখন একটা প্লেসে চলে যাবে আইডিয়াটা, তখন আপনার মাথায় রাখতে হবে ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইউর আইডিয়া অ্যাজ ইউ এক্সিকিউট ইট। ওকে, সো এক্ষেত্রে কি করা যায়, এই স্টেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই স্টেজটাই ডিসাইড করবে আপনি কতটুকু কম্পিটিশনে যাবেন কিংবা গ্লোবালে কতটুকু এগিয়ে যাবেন। এই স্টেজটা অনেক বেশি সেক্ষেত্রে ইম্পর্টেন্ট। এই জন্যে আপনার যে আইডিয়াটা দাঁড় করাবেন, সেই আইডিয়াটা এই স্টেজে এসে বারবার ইমপ্রুভ করতে হবে। কিভাবে করব? প্রথমে আইডিয়ার ফ্ল গুলা বের করব, আর সেই আইডিয়া গুলা ফ্ল বের করে সেগুলো এমেন্ড করতে হবে, বারবার সংশোধন করতে হবে যে আমার কি ভুল আছে, এবং আমার হাতের কাছে যা আছে বা আমার যতটুকু নলেজ আছে সেখান থেকে আমি এই আইডিয়া গুলো ফ্ল গুলো ঠিক করব। আর বারবার আইডিয়া যখন কোন একটা র্যান্ডম মানুষকে যখন আমরা পিচ করব, তখন আমাদের আইডিয়া ফ্ল করার ক্ষেত্রে বের করার ক্ষেত্রে অনেক বেশি কাজে দিবে। সেটা কিরকম হতে পারে? ধরেন আপনি আপনার আইডিয়া দাঁড় করিয়েছেন, সেখানে একটা র্যান্ডম পিপল হতে পারে, এটা আপনার ফ্যামিলি মেম্বার বা এটা হতে পারে আপনার ক্লাসমেট, সবাইকে আপনার আইডিয়াটা পিচ করুন। পিচ করলে হবে কি, একটা র্যান্ডম মানুষ যার আপনার আইডিয়া সম্পর্কে হয়তো তেমন জানা নেই, বা আপনি কোন জিনিসটা নিয়ে কাজ করছেন, whether it is technical or non technical, সেটা নিয়ে জানেন, সেই সাধারণ মানুষটা বা র্যান্ডম মানুষটা আপনার আইডিয়াটা কতটুকু বুঝতে পারছে, সেই জিনিসটা জানানো অনেক বেশি দরকার। কেন? কারণ আপনি যখন হলটার স্টেজে নিজের আইডিয়াটাকে প্রেজেন্ট করবেন, তখন সেখানে অনেক ব্যাকগ্রাউন্ডের জাজেস থাকবে। সো তারা এক একজন এক একটা পার্সপেক্টিভ থেকে দেখবে, এবং তাদের কাছে আপনার আইডিয়াটা কম্প্রিহেন্সিবল বা আন্ডারস্ট্যান্ডেবল নাকি, সেই জিনিসটা জানার জন্য আপনার আউটসাইডারদেরকে এই পিচিংটা অনেক বেশি কাজ দিবে। এখন এখানে হতে পারে যে অনেকে বলে যে আইডিয়া আরেকজনের কাছে পিচ করে তো আমার আইডিয়া চুরি হবে বা স্টিল করা হবে, কিন্তু আসলে এরকম কোনো স্টিলিং এর ব্যাপার আসবে না। কারণ হচ্ছে আপনার নিজের আইডিয়ার একটা ইন্টারনাল প্ল্যানিং বা ইন্টারনাল স্ট্র্যাটেজি গুলো আপনার কাছে আছে। কাজেই একটা ওয়ান লাইনার দিয়ে কাউকে পিচ করা কখনো আপনার আইডিয়া স্টিল হওয়ার সমান হতে পারবে না আর কি। আর যখন আপনি এরকম বারবার আইডিয়া গুলো পিচ করবেন র্যান্ডম মানুষকে, তখন আপনার আইডিয়াটা আরো ভালোভাবে ডিজাইন করার জন্য এটা অনেক বেশি কাজ দিবে। যেমন আমরাও আমাদের আইডিয়াটা এভাবে পিচ করতাম আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে কিংবা কাউকে দেখলে, তখন পিচ করতাম, আর মানুষ হয়তো একটা র্যান্ডম পার্সপেক্টিভ দিল বা একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দিলেন, যেটা উইচ উই টু ইমপ্রুভ আওয়ার ডিজাইন আর কি। নেক্সট স্লাইড প্লিজ। হ্যালো, ফাহিম, am I audible? মাইসা শোনা যাচ্ছে, ফাহিমের বোধহয় Where is রিফাত, Fahim, are you there? যেখান থেকে এক মিনিট এক জিনিস মিনিট যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে শুরু করতে পারবেন? জি জি এক মিনিট। মাইসা জাস্ট হ্যাং ইন দেয়ার, একটু পরে Okay. I'm back. Sorry for the inconvenience. I guess I lost my connection. Okay, so Oh, it's who is the alright. host now? Who is the host now? It's supposed to disable the participant screen sharing. Fahim, can you share your screen from the exact Yeah, slide you left it? I'm trying. So who is the host right now? Maybe I'm not. Yeah, you're the host now. I got it.
সো ইয়া এরকম হয়তো আপনাদের পিচিং এর টাইমে কিংবা পুরো সেশনে এই ধরনের প্রবলেম হতে পারে। সো দ্য টিপস ইজ কিপ কাম এন্ড আমাদের মতো করে এসে একটা স্মাইল দিয়ে সুন্দর করে বলে কনভিন্স করে আবার শুরু করে দিবেন। ইয়া গো অন মাশরাফি জামান। এক্স্যাক্টলি, it actually can happen a lot, যেহেতু এই বছর সবকিছু ভার্চুয়ালি হচ্ছে, সো টেকনিক্যাল প্রবলেম ইজ সো নরমাল। আর আমরা এমন একটা কান্ট্রিতে থাকি যেখানে আমাদের নেটওয়ার্ক প্রবলেম অনেক বেশি হয়। সো ইউ হ্যাভ টু ক্যারি অন দ্য কনভারসেশন অর দ্য প্রেজেন্টেশন যখন আপনি স্টেজে থাকবেন। আচ্ছা, এবার আসি পাইলট প্রজেক্টের কথা। আপনার বিজনেস আইডিয়া বা আপনার স্টার্টআপ আইডিয়া ইফ ইট ইনভলভস আ প্রজেক্ট, যেটা মনে হয় যে হ্যাঁ আমি যদি একটা ভায়াবল প্রোডাক্ট দেখাতে পারি আমার স্টার্টআপের, তাহলে এটা অনেক বেশি আপনাকে হেল্প করবে বিফোর দ্য ফাইনালস অফ কোর্স। আর গ্লোবাল স্টেজেও ইভেন আপনাদের যখন বড় বিজনেসের একটা ছোট প্রজেক্ট আপনারা বিল্ড করতে পারবেন, এটা আপনাদেরকে অন্যান্য টিম থেকে অনেক বেশি এগিয়ে নিবে। এখন কিভাবে আপনি একটা আপনার কাছে যা আছে বা একটা স্মল স্কেলে প্রজেক্ট কিভাবে আপনি বিল্ড আপ করবেন, এটার জন্য আমার সবচেয়ে বেশি যেটা আমার কাছে মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাইট কাইন্ড অফ গোল সেট করা। প্রথমে আপনার কাজ কি কি বা আপনাকে কি কি এক্সিকিউট করতে হবে আপনার প্ল্যানের আন্ডারে, সেটার একটা ক্লিয়ার গোল সেট করতে হবে। এবং অ্যাজ আ টিম মেম্বার অফ প্রিভিয়াস হল প্রাইস টিম মেম্বার হিসেবে আমি একটা জিনিস সাজেস্ট করবো, যে যখনই আপনারা গোল সেট করবেন তখন অবশ্যই সেইগুলোর একটা ডেডলাইন সেট করবেন। ওয়াই? বিকজ আমরা অ্যাজ এ হিউম্যান আমরা কখনোই ডেডলাইন ছাড়া কাজ করতে পারি না। আমাদের কাছে যখন ডেডলাইন থাকে তখন আমাদের প্রোডাক্টিভিটিটা এক্সপোনেনশিয়ালি বেড়ে যায়। হ্যাঁ, সো গোলের সাথে সাথে একটা ডেডলাইন সেট করার চেষ্টা করবেন। আর যেই কাজটাই করেন না কেন সেটার একটা প্রপার ডকুমেন্টেশন থাকতে হবে। এবছর তো আপনারা হয়তোবা সবাই বাসায় বসে কাজ করছেন, হয়তোবা সব অনলাইন সোর্স গুলো ইউজ করতে হবে। সেক্ষেত্রে ক্লাউড স্টোরেজ বা গুগল ডক এসব জিনিসগুলো আপনাদের ইউজ করতে হবে প্রপার ডকুমেন্টেশনের জন্য। সেভাবে আপনার টিমের সাথে কমিউনিকেট করাটা অনেক বেশি ইজি হবে। আর যখন আপনি প্রজেক্ট বিল্ড করবেন, হয়তো আপনার টিমে 3 জন বা 4 জন মেম্বার আছে, সবাই তো আর সবকিছুতে এক্সপার্টিস হয় না, আমাদের সব নলেজ নাই সবকিছুর ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার যেই কাজটার দরকার হয় সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোনো মানুষকে আপনার মানুষের সাথে আপনার কমিউনিকেট করতে হবে, এন্ড দ্যাটস হাউ ইউ এক্সপ্যান্ড ইউর নেটওয়ার্ক ইন বিজনেস। ধরেন আপনার একটা প্রজেক্ট সলিড ওয়ার্কস একটা কাজ করতে হচ্ছে, হয়তো আপনি সলিড ওয়ার্কস জানা নেই কিন্তু আপনার কোনো ফ্রেন্ড জানে বা আপনার কোনো সিনিয়র জানে, তো ওনাকে দিয়ে ওনার হেল্প নিয়ে আপনি কাজটা করে নিতে পারেন। আর এখন যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ, এটা আসলে কোনো ব্যাপারই না একটা মানুষকে অ্যাপ্রোচ করা। দেয়ার আর পিপল ওয়েটিং আউট দেয়ার যারা কাজ করার জন্য ওয়েট করছে। সো এভাবে আপনার কাজগুলো ইউ ক্যান ডু ইট। আর পাইলট প্রজেক্টটা অবশ্যই পুরো একটা বিগ প্রজেক্টের Fahim, can you move to the previous slide? বিগ প্রজেক্টের অবশ্যই একটা সিমুলেশন হতে হবে। আর প্রজেক্ট দাঁড় করানোর পরে সেখানে অনেক বেশি ফ্ল থাকবে, ফ্ল গুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং সেই হিসেবে আপনার প্রজেক্টটা আরো ইমপ্রুভ করতে হবে। এখন প্রজেক্ট যখন আপনি দাঁড় করাবেন, পুরো প্রজেক্টটা অপারেট করার সময় কিছু ভালো দিক থাকবে, প্রজেক্টের কিছু খারাপ দিক থাকবে। সেক্ষেত্রে আপনাকে দুটো দিক নোট ডাউন করতে হবে এবং যে ভালো দিকগুলো আছে সেগুলো ফাইন্ড আউট করে সেগুলো নিয়ে এগিয়ে যেতে হবে। নেক্সট স্লাইড প্লিজ। আমরা যেমন আমাদের প্রজেক্টটা, আমাদের একটা ফাইনালের আগে পাইলট প্রজেক্ট ছিল, যেটা ইনফ্যাক্ট আমি আমার বাসার ছাদেই করেছিলাম। তো এরকম আপনাদেরও নিজেদের মতো একটা প্রজেক্ট দাঁড় করাতে হবে। এক্ষেত্রে যেটা লাভ হবে, আপনারা যখন ফাইনাল স্টেজে যাবেন তখন হয়তো আপনাদেরকে কোয়েশ্চেন করতে পারে যে ওয়েদার আপনার প্রজেক্টটা প্র্যাকটিক্যালি এক্সিকিউট করা পসিবল নাকি পসিবল না। সেক্ষেত্রে আপনারা একটা এক্সাম্পল জেনে বলতে পারবেন যে হ্যাঁ আমরা এই প্রজেক্টটা অলরেডি এক্সিকিউট করেছি, সো ইয়া ইটস পসিবল। আর প্রজেক্টে যখন কাজ করবেন তখন যেটা বেশি হবে যে আপনাদের প্র্যাকটিক্যাল নলেজ গুলো বাড়বে। আর প্র্যাকটিক্যালি এই জিনিসটা কিভাবে কাজ করে, আপনার আইডিয়াটা কিভাবে কাজ করছে বা আপনার স্টার্টআপটা কিভাবে দাঁড় করানো হচ্ছে, সেই নলেজটা আপনার কাছে অনেক বেশি জানা হয়ে যাবে যে এটা আমার মার্কেট রিচিং বা কস্ট গুলো আমি কিভাবে ম্যানেজ করবো, কস্ট অ্যানালিসিস, সেই জিনিসগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো ইয়া, আই থিঙ্ক আমি আর কিছু না বলি, ফাহিম
Please, can you explain further? Yeah, sure. Thank you, Maisha. সো আমরা যদি পুরো টাইমলাইনটা দেখি অ্যাকচুয়ালি আমরা কোথায় আছি এখন। আমরা অ্যাকচুয়ালি আইডিয়া নিয়ে কাজ করেছি, দেন হচ্ছে আপনাদের জায়গা থেকে যদি বলি, তারপর হয়তো আপনারা একটা স্টেজ ক্রস করেছেন, সেমিফাইনাল অর প্রিলিমিনারি রাউন্ড। তো তারপরের জায়গাটা কেমন হবে, তারপর আপনাদের স্লাইডের ব্যাপারগুলো কি থাকবে সেই আইডিয়াটার উপর। সো অ্যাজ উই হ্যাভ আস্কড যে হচ্ছে আপনারা কোন স্টেজে আছেন, আপনাদের মোস্টলি আনসার ছিল ওয়ার্কিং অন আইডিয়া। দ্যাট মিনস মেবি ইউ হ্যাভ নট দ্যাট পার্টিকুলার আইডিয়া ইয়েট, বাট ইউ আর ওয়ার্কিং অন ইউর আইডিয়া। তো সেই জায়গাটা থেকে আমি কস্ট বেনিফিট অ্যানালাইসিসে যাওয়ার একটু আগে, আপনারা যেহেতু এখনো আইডিয়েশন স্টেজটাতে অনেকে আছেন, আমি একটু শেয়ার করতে চাই ইফতুর কথা ধরে। ইফতু যেমন বললো যে আমাদের কনজাম্পশন থেকে ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে এই প্রসেসগুলো ফোকাস করতে হবে। সো আমি যদি আপনাদেরকে এখন একটা প্রশ্ন করি, আজকে আমরা সবাই দুপুরে ভাত খেয়েছি আই গেস। সো দুপুরে সবাই তো ভাত খেয়েছি, এই যে ভাতটা আপনার টেবিলে আসা পর্যন্ত, এই যে বাসায় আসলো প্লেটে একদম রান্না করে আম্মু হয়তো দিল প্লেটে, সো এই জায়গাটা আসা এর আগের জার্নিটা কত লং হতে পারে। সো কোয়েশ্চেনটা লেট মি পুট ইট ইন দিস ওয়ে, যে এই জার্নিটা যদি লিখতে হয় তাহলে কত পেজের একটা বই অথবা এরকম হতে পারে। এনি গেস? জাস্ট র্যান্ডম গেস, লেটস মেক ইট ফান। লাইক আপনার প্লেটে পৌঁছা পর্যন্ত একটা চালের জার্নি, একটা চালের আত্মকাহিনী টাইপের। ওকে, সো হোয়াট ক্যান বি, লাইক এটা কি একটা রচনায় হয়ে যাবে, নাকি একটা বই লাগবে, নাকি 10 পেজ লাগবে, 15 পেজ লাগবে? এনি গেস? এনি ওয়াইল্ড গেসেস? দেয়ার ইজ নো রং আনসার। লেটস ডু ইট এভরিওয়ান। জাস্ট পেজ নাম্বারটা লিখি, যে 10, 15, 1, অথবা 1 লাইন, অথবা 100 পেজেস। ওকে, সো আই এম সিইং আনসার্স 30 পেজেস ফ্রম সিফাত সিডি। আর সবাই 10 লাইন আই গেসেস, 10 লাইন একটা বই লেখা যাবে লিখেছেন। ওকে, ইট ক্যান বি মোর দেন 20 পেজেস, 10 পেজেস, 15 পেজেস। আচ্ছা, সবাই লিখতে থাকেন। সো হোয়াট আই থিঙ্ক ইজ দ্যাট, আর আমরা যেটা ভাবি সেটা হচ্ছে একজন রাইট আনসার নাই অ্যাকচুয়ালি, বাট একজন হচ্ছে আমার পছন্দের আনসারটা দিয়েছেন, সেটা হচ্ছে একটা বই লেখা যাবে। ইট ইজ ফরিদুল আলম AE19। সো ইয়া, ফরিদুল আলম অ্যাকচুয়ালি একটা বই লেখা যাবে আমার কাছে মনে হয় আর কি পার্সোনালি। সো লেট মি এক্সপ্লেন কেন মনে হয়, সেই জায়গা থেকে চেষ্টা করব আপনাদের। হ্যাঁ, আরেকজন বলেছেন আবু নাম, এ বিগ বুক। ইয়াস, রিয়েলি ইটস এ বিগ বুক। সো দেখেন, বিফোর গোইং টু দ্য কস্ট বেনিফিট অ্যানালাইসিস, আপনাদের আইডিয়ার যদি আমি চালের একটা আত্মকাহিনী বলার চেষ্টা করি, সবার প্রথমে একজন কৃষক কিন্তু ভাবছিল, ইনসেপশনটা ওনার মাথায় আসছিল যে আমি এবছর ধান করব। সেই স্টেজটাতে কিন্তু অনেক আইডিয়া কাজ করে, অনেক ব্যাংক লোন দেয় সেই জায়গাটায়, এটাকে আমরা এগ্রি ফাইন্যান্সিং বলি। সেই জায়গাটা কিন্তু একটা কাজ করা যায়। একটা কৃষক ভাবে যে আমি ধান লাগাবো, দেন সে কি করে, বীজ কিনতে যায়। ইভেন এই বীজ নিয়েও একটা স্টার্টআপ কিন্তু হালপ্রাইসকে উইন করছে, এই টাইপের একটা জিনিস। আই এম নট রিমেম্বারিং দ্য পারফেক্ট নেম। তাহলে এই যে বীজটা কেমন দেয়া যায়, তাহলে বীজটা পেলো, এবার সে রোপণ করবে। সে রোপণ করার ক্ষেত্রে এখন মডার্ন টেকনোলজি দরকার, এই জায়গাটাও কিন্তু অনেক কিছু করা যায়। যে রোপণের ওয়েটা কেমন হবে, একটা বীজ রোপণের যে মেশিন ইউজ করে ওইটাকে ইমপ্রুভ করা যায় কিনা, এটাকে সার্ভিস হিসেবে ইউজ করা যায় কিনা, অনেক কিছু হতে পারে। তারপর কৃষক কি করলো, সেটা লাগালো। সো লাগানোর পরে তাকে সার দিতে হবে, পানি দিতে হবে, সেচ প্রকল্প করতে হবে। আমার পাকিস্তানের একটা প্রজেক্ট মনে পড়ে, ওরা হচ্ছে আপনার কৃষকদের জন্য, ওদের অনেক পাহাড়ের অঞ্চল ছিল, ওইখানে সেচটাকে ওরা হচ্ছে আপনার ঝর্ণার যে পানি পড়ে এটাকে ইউজ করে এমন একটা প্রজেক্ট করছিল স্টার্টআপ, যে তারা অ্যাকচুয়ালি ওটা ইউজ করে পানিটা পৌঁছে দিত। সো দ্যাট ক্যান বি সামথিং ওয়ান্ডারফুল। সো সেচ দিতে হবে, তারপর হচ্ছে সার দেওয়ার ঘটনা আসে, অনেক কিছু আসতে থাকে, এইভাবে চলতেই থাকে, এভাবে চলতেই থাকে। তারপর যখন ধান পেকে যায় তখন কাটার জন্য লোক ডাকতে হয়। আমরা দেখেছি যে এক জেলা থেকে অন্য জেলায় আমাদের দেশে কি হয়, ধান কাটতে লোক যায়, এগুলো কিন্তু একটা প্রবলেম। যাওয়ার জন্য এবার করোনাতে সমস্যা হয়েছিল, আমাদের পুলিশ প্রশাসন নিয়ে গেছিল। সো অল আর দ্য ক্লুজ ফ্রম ইউ। এখানটায় যে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে প্রত্যেকটা স্টেজে কিন্তু আইডিয়েশনের জায়গা আছে, ইমপ্রুভমেন্টের জায়গা আছে। প্রত্যেকটা স্টেজেই আপনি আসলে একটা স্টার্টআপ কিংবা একটা বিজনেস আইডিয়া ডেভেলপ করতে পারেন। তো এরকম করতে করতে আরেকটা যেটা কোর পয়েন্ট আমাকে অ্যাকচুয়ালি যেটা খুব নাড়া দেয়, সেটা হচ্ছে আমাদের কৃষকরা কিন্তু ঠিকমতো দাম পায় না। তারা একটা মিডলম্যানকে দেয়, ওখান থেকে আমরা আড়তদার কিংবা এই ধরনের করতে করতে সুপার শপ বা মুদি দোকান, এই জায়গাগুলোতে আসতে কিন্তু কৃষকের মধ্যে অনেক ফ্রিকশন থাকে, অনেকগুলো লেয়ার থাকে। এই লেয়ারের কারণে কিন্তু কৃষকরা আমরা দেখি যে প্রাপ্য দাম পায় না, এটা আমরা প্রত্যেক বছরই শুনতে পাই। তো এই যে প্রত্যেকটা স্টেজ আসলে একটা বড় বই লেখা যাবে, সেটা হয়তো আমি একটা সেশনে বলতে পারবো না। সো দা মাই পয়েন্ট ইজ, যে কোনো একটা ফুডের, বিট রাইস, বিট এনিথিং, আপনি যদি পুরো জীবন গল্পটা খেয়াল করেন, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু ইনোভেশনের জায়গা আছে, প্রত্যেকটা জায়গায় আপনার আইডিয়েশনের জায়গা আছে, এবং who knows যে আপনারা ওই জায়গাটায় নিজেকে, যেই জায়গাটা নিজেকে নাড়া দেয়। অ্যাকচুয়ালি হোয়াট আই সি ইজ দ্যাট আমাদের পার্সোনালি যদি বলি, আমাদের আইডিয়াটা কিন্তু
চারজনের কাছে পার্সোনালি খুব বেশি কাছের, ইমোশনাল। ওকে, সো দ্যাটস সো অ্যাকচুয়ালি যেটা বললাম না কি ডেডিকেশনের ব্যাপারটা, সেইটা কিন্তু কন্টিনিউ করতে হবে। সো ইয়া, আই হোপ এই সাপ্লাই চেইন থেকে বা ফুডের পুরো গল্পটা থেকে আপনারা আইডিয়া পেয়ে যাবেন, কিন্তু আইডিয়া পেয়ে যাওয়ার পর তো এটা প্রেজেন্ট করতে হবে ইন এ রাইট ওয়ে, ইন এ গুড ওয়ে। তো সেই জায়গায় তো আপনারা একটা বিজনেস কিংবা স্টার্টআপ দেখাবেন, তো সেটার তো কস্ট বেনিফিট অ্যানালাইসিস দেখাতে হবে। ফর এক্সাম্পল, আপনারা একটা আইডিয়া করলেন, অনেক ওয়ান্ডারফুল আইডিয়া, গ্রেট আইডিয়া, অনেক কিছু ভালো, ফ্যাক্ট ইজ সেই জায়গাটায় কস্টটা অ্যাকচুয়ালি বেশি, মানে আপনার রেভিনিউটা তেমন আসে না, বা অ্যাকচুয়ালি আপনি লসে পড়ে যাবেন। আর লসে তো আর কেউ বিজনেস করে না, সো হাল প্রাইস তো চায় না, বা আপনারাও সেই কম্পিটিশনটা অথবা জাজমেন্টটা হয়তো ক্রস করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাদের কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতে হবে। খুব সোজা ভাষায় যদি বলি, আপনাদেরকে অ্যানালাইসিস করে বোঝাতে হবে যে এই যে আমার আইডিয়া, এটা হচ্ছে এইভাবে বিজনেস করব, এবং এই বিজনেস করে আমি হচ্ছে লাভ করতে পারবো, এটা হচ্ছে আমার প্রফিট, মানে কস্টের এগেইনস্টে এই যে বেনিফিটটা হবে। তো কস্ট বেনিফিট অ্যানালাইসিস বলার আগে একটা ডিসক্লেইমার দিয়ে রাখি, উই আর নো এক্সপার্ট, আমরা কেউ ফাইন্যান্সিয়াল ব্যাপারটা এক্সপার্ট নই। আমরা শুরু করছি যখন, আমরা কিছু জানতাম না, আমরা হচ্ছে করতে করতে শিখেছি। ইভেন উই হ্যাড সো মেনি হেক্টিক নাইটস, সো মেনি হেক্টিক মোমেন্টস, যে আমরা পারি না, মাথা চুল ছিঁড়তে ইচ্ছা করছে, কি করব, কি করা যায়। আমরা উই আস্কড হেল্প ফ্রম এক্সপার্টস এন্ড উই রিয়েলি লার্ন আ লট। আমরা ইউটিউব ভিডিও দেখেছি, কোর্স করেছি, এনিথিং, এনি সোর্স দ্যাট উই ক্যান ফাইন্ড। তো সেই জায়গা থেকে যদি আমরা একটু শেয়ার করার চেষ্টা করি হোয়াট উই হ্যাভ লার্ন থ্রু দ্য প্রসেস, দ্যাট আর আপনাদের ফার্স্টে যেটা দেখাতে হয় ফিক্সড কস্ট, যে আপনাদের ওই আইডিয়াটার জন্য ফিক্সড কস্টটা কি, বা ফিক্সড অ্যামাউন্টে আপনাদের অ্যাকচুয়ালি কি খরচ হবে, সেটাই প্রথমে দেখাতে হয়। তারপর হচ্ছে আপনাদের ভেরিয়েবল কস্ট। এই জায়গাটা একটু ট্রিকি, যে আপনি একটা জিনিস তৈরি করলেন, ফর এক্সাম্পল আপনি ধরেন একটা ফ্যাক্টরি বানালেন, বা আপনার একটা ফ্যাক্টরি, সেটা করতে ফিক্সড কস্ট লাগবে, যেটা আপনি বাড়াবেন কিভাবে, এটা বিল্ডিং এর খরচ কিংবা হচ্ছে এটা স্ট্রাকচারের খরচ। তারপর যেটা ভেরিয়েবল, সেটা হচ্ছে ফ্যাক্টরিটা রান করতে কি খরচ হবে, লাইক প্রতিনিয়ত কারেন্ট বিল আসবে ফ্যাক্টরিটার, বা শ্রমিক থাকবে, এই ধরনের কিছু বিষয়। আমি এক্সাম্পলটা দেওয়ার চেষ্টা করছি। সো এইটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। সো এই ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট হওয়ার পরে আপনার অ্যাকচুয়ালি রেভিনিউটা কি থাকছে, দ্যাট মিনস আপনি ওখানে যেটা প্রোডাক্টটা তৈরি করছেন অথবা যে সার্ভিসটা অফার করছেন, সেটা করার ফলে আপনার যে সেলসটা হচ্ছে, সেটা থেকে আপনার যে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট বাদ দিলে আপনার যেটা থাকতেছে, সেটা হচ্ছে আপনার রেভিনিউ। যদি এখানে অনেক পয়েন্ট থেকে যায়, এখানে অ্যাকচুয়ালি অনেক ডেপ্রিসিয়েশন কস্ট কিংবা ট্যাক্সের ইস্যুগুলো থাকে, উই আর নট গোয়িং সো মাচ ডিটেইলস। দ্য ফ্যাক্ট ইজ আপনাকে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে দেখাতে হবে যে আপনারা লাভ করছেন এবং লাভের অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি ভালো। এন্ড দ্য লাস্ট পয়েন্ট ইজ ব্রেক ইভেন পয়েন্ট। হোয়াট ইজ দ্যাট? এটা হচ্ছে যে ধরেন আপনার একটা প্রজেক্ট করতে অবশ্যই একটা ফিক্সড কস্ট হবে, প্রথমটাই কিন্তু আপনার লাভ হয়ে যাবে না। সো আপনাকে ওই পয়েন্টটা দেখাতে হবে, যেই পয়েন্টে যে আপনারা যেই পরিমাণ খরচ করেছেন ফিক্সড কস্ট কিংবা ভেরিয়েবল কস্ট নিয়ে, ওইটাকে হচ্ছে আপনারা এক্সিড করতেছেন। দ্যাট মিনস যেই পয়েন্টে যাওয়ার পর আপনাদের আগের খরচগুলো কমপ্লিটেড, এখন হচ্ছে আপনারা পুরোটাই প্রফিটে চলে আসতেছেন। সো আই হোপ আপনাদের যারা যখন কাজ করবেন, আপনারা এই ব্যাপারগুলো নিয়ে আরো জানবেন, আরো এক্সপার্ট থেকে কনসাল্ট করবেন, তাদের থেকে আরো জেনে নেওয়ার চেষ্টা করবেন। And I think this is not so hard যতটা আমরা ভাবি। আমরা সবাই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হওয়া সত্ত্বেও আমরা চেষ্টা করেছি, and I guess you guys are quite capable to learn all this stuff. Moving to the next thing, and this one is the important one, HALT stuff. The fact is, আমি প্রথমে বলেছিলাম যে হাল প্রাইস কিন্তু একটা থিম ভিত্তিক হয়। সো আপনারা কিন্তু হাল্টের প্ল্যাটফর্মে জাজড হবেন। হাল প্রাইসে কিন্তু একটা স্কোর কার্ড আছে, একদম স্পেসিফিক। হাল প্রাইস কি কি প্যারামিটারে জাজ করে, এটা কিন্তু খুবই স্পেসিফিক। ওকে, তো সেই জায়গা থেকে আপনারা যেই আইডিয়া আনেন, আপনারা আইডিয়া নিয়ে কাজ করেছেন ধরে নিলাম, তারপর প্রজেক্ট করলেন, এই সব স্টেজ পার হয়ে যখন আপনারা এই মুহূর্তে আসবেন, এই জায়গায় যেটা আপনাদের উচিত সেটা হচ্ছে আপনাদের পুরো আইডিয়াটাকে পুরো প্রেজেন্টেশনে হাল্টের সাথে অ্যালাইনমেন্ট করা, যেটা খুবই ইম্পর্টেন্ট বিকজ হাল প্রাইস উইল জাজ ইউ বেসড অন দেয়ার স্কোর কার্ড, নট দ্যাট আপনি অন্য কোনো একটা স্কেল হয়তো আপনি অনেক গ্রেট, অনেক ভালো, বাট হাল প্রাইসে কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে। তো সেই জায়গা থেকে আমাদের যেটা সাজেশন থাকবে, ফার্স্ট অফ অল চ্যালেঞ্জ, বিকজ আমি আবারও বলি এটা একটা থিম ভিত্তিক প্রতিযোগিতা। আপনাদের আইডিয়াটা বা প্রজেক্টটা সেই চ্যালেঞ্জের সাথে কতটুকু অ্যালাইন্ড এবং কিভাবে অ্যালাইন্ড, হাউ ইউ কানেক্ট ইউর আইডিয়াস টু দ্য চ্যালেঞ্জ। তো সেটা করতে করতে আমরা জানি চ্যালেঞ্জে কিন্তু কতগুলো এসডিজি দেওয়া থাকে, আপনারা জানবেন। তো সেই এসডিজি গুলোকে কিভাবে কানেক্ট করে, সো হাউ এফিশিয়েন্টলি ইউ ফুলফিল এসডিজিস, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস গুলা আপনার প্রজেক্টটা কিভাবে কানেক্ট করে, এবং দেখা যাবে যে আপনার প্রজেক্টে অনেক কিছুকেই কানেক্ট করবে, লাইক অনেকগুলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসকে একই সাথে ইন্টারসেকশন করে যাবে। সো আপনার দায়িত্ব হচ্ছে সেগুলো খুব ক্লিয়ারলি প্রেজেন্ট করা, যাতে করে একজন জাজ খুব ইজিলি বুঝতে পারে যে না, দেয়ার আইডিয়া ইজ রিয়েলি কানেক্টেড টু দ্য এসডিজিস, এন্ড কিভাবে এই জিনিসটা দেখায় দেওয়া এন্ড রিচ। সো আপনারা জানেন হাল প্রাইসে সবসময় বলে যে হাউ টু টাচ 10 মিলিয়ন লাইফস, যে 10 মিলিয়ন পিপলকে রিচ করতে হবে। সো আপনাদের একটা প্রজেকশন দেখাতে হবে যে আপনাদের এই আইডিয়াটা যদি ইমপ্লিমেন্টেশন হয়, এটা কিভাবে 10 মিলিয়ন লাইফসকে রিচ করবে।
তো এখন হয়তো সবাই প্রশ্ন করবে না আমি কিভাবে জানবো, এখন তো হয়তো আমরা শুরুই করি নাই 10 মিলিয়ন কে করবে কি করবে না। দ্য ফ্যাক্ট ইজ এটা হচ্ছে একটা প্রজেকশন। সো আপনাদের হচ্ছে দূরদর্শিতা থাকতে হবে যে আপনাদের প্রজেকশনটা কেমন, মানে ইউ আর এক্সপেক্টিং যে এটা এরকম এরকম হবে। ওকে, তো সেই জায়গা থেকে ইউ হ্যাভ ফ্রিডম, ইউ ক্যান প্রজেক্ট, ইউ ক্যান বি অ্যাম্বিশিয়াস, ইটস ওকে। সো দ্য ফ্যাক্ট ইজ একটু ক্যালকুলেটেড প্রজেকশন যাতে হয়, যাতে খুবই আকাশ চুম্বী কিছু একটা মনে না হয়, যে মনে হয় যে এটা কনসিডারেবল বা রিজনেবল। অ্যান্ড হচ্ছে ফান্ডিং। সো আমরা জানি হালপ্রাইজ অলওয়েজ কি বলে যে জিতলে হচ্ছে 1 মিলিয়ন দিবে, যদিও সেটা হচ্ছে গ্লোবাল উইনারের জন্য, কিন্তু আপনাকে কিন্তু অন ক্যাম্পাস থেকেই একটা মাইন্ডসেট রাখতে হবে, লাইক এ উইনার মাইন্ডসেট, যে আপনি যদি প্রুফ করতে পারেন যে না উই আর রেডি ফর গেটিং দিস $1 মিলিয়ন, তো সেই জায়গা থেকে আপনি যদি একটা ব্রেক ইভেন একটা ব্রেকডাউন দেখাই দেন যে হচ্ছে আমরা 1 মিলিয়ন পেলে এইভাবে ইউজ করবো, এই খাতে ইউজ করবো, রিসার্চ ইউজ করবো, আমাদের ফ্যাক্টরিতে ইউজ করবো, আইডিয়ার এই খাতে ইউজ করবো, দ্যাট প্রুভস দ্যাট যে আপনারা অ্যাজ এ টিম কতটা রেডি, আপনারা কতটা দূরদর্শী। হ্যাঁ, এটা হয়তো আপনারা পেয়ে যাবেন না ইনস্ট্যান্টলি, এটা হয়তো আপনারা এক্সপেক্ট করতেছেন। সো দ্যাট প্রুভস দ্যাট ইউ আর কোয়াইট অ্যাম্বিশিয়াস এন্ড আপনাদের দূরদর্শিতা আছে। সো মুভিং টু দ্য নেক্সট পয়েন্ট, আমরা কিন্তু ফাইনালে খুব কাছাকাছি চলে আসছি। আপনারা যদি আমাদের স্টোরি লাইনটা খেয়াল করেন, প্রথম দিকটা সেমিফাইনালের অংশটা একটু করে আঁকি বলেছে, তারপর মাইশা এসে ফাইনাল প্রজেক্টের কথা বললো, আমরা কিন্তু ফাইনালের খুব কাছাকাছি। সো এই জায়গাটা কিন্তু অনেক ক্রুশাল, বিকজ ফাইনালে আপনাদের 6টা টিম থাকবে এন্ড সবাই কিন্তু খুবই কম্পিটিটিভ এন্ড দেয়ার সবাই হচ্ছে সবাই এনিওয়ান ক্যান উইন। সো আমাদের গল্পটা যদি একটু শেয়ার করি, অ্যাজ ইউ গাইস অলরেডি নো, সিফাত হ্যাজ অলরেডি মেনশন দ্যাট আমরা কিন্তু ক্যাম্পাসের জুনিয়র মোস্ট ব্যাচ ছিলাম। তো সেই জায়গা থেকে আমাদের ক্যাম্পাসে আমাদের উপর 3টা ব্যাচ ছিল, সবাই সিনিয়র। সো আমাদের চিন্তা ভাবনা কিছুটা সময় এমন ছিল যে সবাই তো সিনিয়র, অনেক কিছু জানে, আমরা মাত্র ভর্তি হইলাম, আমরা জুনিয়র ব্যাচ ক্যাম্পাসে থাকলে যেটা হয়, অ্যাজ ইউ গাইস অল নো, আমরা কিছুটা ওই চিন্তা ছিলাম। বাট দ্য ফ্যাক্ট ইজ আমরা কখনো ডিসঅ্যাপয়েন্টেড হই নাই। আমাদের মধ্যে একটা কনফিডেন্স ছিল যে আমরা উইল প্রুভ দ্যাট না, আমাদের যে ক্যাপাবিলিটি আছে আমরা চেষ্টা করব আমাদের ফুল পটেনশিয়াল দেয়ার, আর আমাদের হারানোর কিছু নাই। এন্ড রিয়েলি আমাদের হারানোর কিছু ছিল না, আমরা খুবই ডেসপারেট ছিলাম, ওয়াইল্ড ছিলাম, এন্ড উই গেভ আওয়ার অল, এন্ড ইউ নো হোয়াট হ্যাপেন। সো এই জায়গাটা থেকে ফাইনাল কিন্তু অ্যারাইভ করতেছে আপনাদের টাইম ফ্রেমে। তো সেই জায়গায় যেটা একটু মনে রাখতে হবে, নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে 6টা টিম বা 10টা টিম যদি আপনাদের ফাইনালে উঠে, যে অ্যাজ এ টিম বা অ্যাজ এ আইডিয়া আপনাদের আউটস্ট্যান্ডিং ফ্যাক্টরটা কি, লাইক হোয়াট মেক্স ইউ আউটস্ট্যান্ড। অনেকগুলো টিম, অনেকগুলো আইডিয়া হয়তো আপনারা জেনে যাবেন, আপনারা হয়তো আপনাদের কম্পিটিটর সম্পর্কে একটু এদিক সেদিক থেকে খোঁজ খবর নিবেন। তো সেই জায়গা থেকে আপনাদের ক্লিয়ার থাকতে হবে আপনারা কেন আউটস্ট্যান্ড করেন। ওকে, আর একটা ইউনিক সেলিং পয়েন্টের কথা যেটা একটু আগে মেনশন করেছে, কাস্টমার ভ্যালু প্রপোজিশন, সেটা হচ্ছে একটা আইডিয়া যখন প্রজেক্ট যখন পিচ করবেন, আমি যদি আপনাকে সিম্পল কোয়েশ্চেন করি যে আমি আপনার প্রোডাক্টটা কেন কিনবো, কনভিন্স মি, অথবা আমি আপনার সার্ভিসটা কেন নিব, কনভিন্স মি, এই প্রশ্নের উত্তরটা আপনার থাকা লাগবে। এই প্রশ্নটা যদি আপনি আপনাকে নিজেকে কনভিন্স করতে পারেন বা আপনার টিম মেম্বারকে কনভিন্স করতে পারেন, দ্যাটস এনাফ, দেন ইউ ক্যান কনভিন্স ইওর জাজেস এন্ড হোয়াই ইউ আর দি বেস্ট। বেসিক্যালি থার্ড পয়েন্টটা ফার্স্ট দুইটা কি সাম আপ করে, একটা বেস্ট টিমই উইন করবে আপনাদের অন ক্যাম্পাস, ইভেন রিজিওনালও হচ্ছে রিজিওনালস এর মধ্যে একটা বেস্ট টিম উইন করবে, অ্যাক্সিলারেটরও একটা বেস্ট টিম উইন করবে। তো প্রত্যেকটা স্টেজেই আপনারা যদি নিজেরা একটু প্রশ্ন করেন যে আমরা কেন বেস্ট, আমরা কেন জিতবো, ইফ ইউ ক্যান কনভিন্স ইউরসেলফ যে আপনারা কেন জিতবেন, ইউ উইল উইন শিওরলি। বাট আগে নিজেদের কনভিন্স করেন, জাজদেরকে তো পরে, জাজদেরকে তখনই কনভিন্স করতে পারবেন যখন নিজেরা কনভিন্স, নিজেদের মধ্যে যদি সেই কনফিডেন্সটা থাকে, নিজেদের ভয়েসে, টোনে, বডি গেস্টারে। এখন হয়তো বলবেন ভার্চুয়ালি এটা কিভাবে জাজ হবে, অবশ্যই জাজ হবে। ভার্চুয়ালি হয়তো আপনাদের প্রেজেন্টেশন দিতে বলা হবে, আপনাদেরকে এরকম ভিডিও দিতে হবে, চেহারা দেখা যাবে, ড্রেস আপ দেখা যাবে, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে হয়তো কিছুটা হাত চলে আসবে, মুখ চলে আসবে। দ্য ফ্যাক্ট ইজ যত পসিবল ওয়ে আছে আপনাকে প্রুভ করতে হবে ইউ আর বেস্ট ইন এভরি অ্যাঙ্গেল, উইথ ইউর আইডিয়া, উইথ আ টিম, উইথ ইউর প্রেজেন্টেশন, এনিথিং বিট। সো ইয়া, এই গল্প করতে করতে আমরাও এরকম করতে করতে অনেক কিছু চিন্তা ভাবনা করে, অনেক দোটানা, অনেক কি বলবো, অনেক টেনশন, অবশ্যই টেনশনে ছিলাম, and but we had the confidence করতে করতে final arrives. Now Iftu, can you please share with us the journey of our final? তো এই ক্ষেত্রে যেটা হয় বেসিক্যালি পাইলট প্রজেক্ট এবং কস্ট অ্যানালিসিস এই সবকিছু রেডি করা নিয়ে আসলে আমরা অনেক বেশি বিজি ছিলাম। এই বিজি থাকার ভেতর দিয়ে হঠাৎ করে ফাইনালটা চলে আসে একদম দেখতে দেখতেই। তো বেসিক্যালি কাজ চলছিল, এর মধ্যে ফাইনালটা চলে আসে। এরপরে এই ফাইনাল নিয়ে আসলে অনেকগুলো ঘটনা রয়েছে। এখন যেহেতু আমরা মোটামুটি একদম হালতে শেষের দিকে চলেছে, আমি জাস্ট কয়েকটা কি পয়েন্ট নিয়ে কথাবার্তা বলবো যেগুলো ফাইনালে ফেস করতে হতে পারে। ফাইন, নেক্সট লাইন। তো ফাইনালে যে জিনিসটা হয় যে যেহেতু টিমের সংখ্যা অনেক কম থাকে এবং ইন্টেন্সিটি অনেক বেশি থাকে, আপনি কিন্তু খুব ক্লোজলি জাজড হবেন।
ওই ক্ষেত্রে আপনাকে আপনার ডকুমেন্টস গুলো খুব ওয়েল প্রিপেয়ার্ড রাখতে হবে। অর্থাৎ আপনি যদি মার্কেট সার্ভে করেন, আপনি যদি রিসার্চ পেপার অ্যানালিসিস করেন, অথবা আপনার কস্ট অ্যানালিসিসে যদি আর কারো রেকমেন্ডেশনস থাকে, আপনি যদি আরো বিভিন্ন বড় কোম্পানির সাথে কনসাল্টিং এ যান একসাথে, এই জিনিসপত্রগুলো ডকুমেন্টেড রাখবেন যাতে করে এই জিনিসগুলো জাজেসদের সাথে শেয়ার করা যেতে পারে ইভেন্টের শেষে, বা আপনারা যখন পিচ করছেন তখন ওই জিনিসপত্রগুলো ডেমনস্ট্রেট করার চেষ্টা করবেন প্রথমত। এবং দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন ধরনের টেকনিক্যাল গ্লিচেস আসতে পারে, এই জিনিসগুলো আপনি চেষ্টা করবেন আপনি পিচ করার আগে যারা পিচ করে গেছে তাদের ক্ষেত্রে খেয়াল করেন। যেমন ভার্চুয়ালি আপনি যদি দেখেন যে আপনি পিচ করে কেউ একজন যখন পিচ করছিল তার হয়তো সাউন্ড সিস্টেমের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে আপনার সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করতে হবে। এই ধরনের জিনিসগুলো, যেমন আমাদের ক্ষেত্রে যে জিনিসটা, আমাদেরটা তো ফিজিক্যালি ছিল, তো তখন আমাদের আগের বেশ কয়েকটা টিমের সাউন্ড সিস্টেম নিয়ে সমস্যা হচ্ছিল মাইক্রোফোন নিয়ে কথা বলার ক্ষেত্রে। তো আমরা তখন ইনস্ট্যান্টলি ডিসিশনটা নিই যে আমরা মাইক্রোফোন ইউজ করবো না, আমরা আমাদের খালি গলায় কথা বলবো। তো ওই ক্ষেত্রে কিছু টেকনিক্যাল ডিসিশন খুব দ্রুত নিতে হতে পারে, তার জন্য প্রিপেয়ার থাকবেন। এইগুলো করতে করতে আসলে মোটামুটি আমাদের ফাইনালটা চলে আসে, এবং ফাইনালে আমরা এভাবে করে পিচ গুলো করি। এখানে ফাইনালে জাজেসদেরকে রেসপন্ড করার যে জায়গাটা, সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আপনি আপনার পিচটা শেষ করে ফেললেন, পিচিং এর ক্ষেত্রে আখি হচ্ছে সেমিফাইনাল পিচিং এ যে কথাবার্তা গুলো বললো সেগুলোই। তবে ওই ক্ষেত্রে জাজেসদের সাথে যখন আপনি ডিল করবেন, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আখি যেমনটা বলছিল, আপনাকে ব্যাকআপ স্লাইড রেডি রাখতে হবে। যেমন বেশ কিছু কমন প্রশ্ন থাকতে পারে, আপনি এমন কোন একটা টেকনোলজি নিয়ে আসলেন যে টেকনোলজি নিয়ে আমি কম জানি বা নর্মাল পিপল রা কম জানে, তো তার মানে হচ্ছে জাজেসদের কাছ থেকে এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। সেই টেকনোলজিটা আপনি একটা স্লাইডে এক্সপ্লেন করে রাখলেন, এটি অবশ্যই মেইন পিচিং এর স্লাইড না। ধরুন আপনি পিচ করার ক্ষেত্রে 20টা বা 25টা স্লাইড ইউজ করলেন, তারপরে দু একটা ব্ল্যাঙ্ক স্লাইড রাখবেন। আপনি জানেন আপনার স্লাইড কোথায় শেষ, আপনার স্লাইড 25-এ শেষ। এরপরে যদি জাজেস কোন একটা প্রশ্ন করে, সেটা আপনার ব্যাকআপ স্লাইডে যদি রেডি থাকে, আপনি খুব দ্রুত মুভ করতে পারবেন। যেমন আপনি বলতে পারেন যে আমরা 28 নাম্বার স্লাইডে চলে যাই, এরপর আপনি 28-এ গিয়ে দেখালেন যে এই জিনিসটা এরকম করে কাজ করে। অথবা জাজেস হয়তো প্রশ্ন করতে পারে যে আপনি যে রিসার্চ গুলো করেছেন বা আপনি যে কাস্টমার ডিসকাভারি সার্ভে গুলো করেছেন তার ডিটেইল ফাইন্ডিং গুলো কেমন, এই জিনিসগুলো আপনি রেডি রাখতে পারেন, যেগুলো কিনা আপনি আপনার মেইন পিচিং এর অংশ হিসেবে রাখবেন না। এই ক্ষেত্রে আপনি যখন জাজেসদের অ্যান্সার করবেন, তখন দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। আপনি পিন পয়েন্ট অ্যাকুরেসি মেইনটেইন করছেন কিনা, এবং আপনার কথায় যথেষ্ট ডেটা আছে কিনা। আপনার কাছ থেকে যখনই কোন একটা ফিগার জিজ্ঞেস করা হবে, প্রিসাইজলি সেই ফিগারটা নিয়ে কথাবার্তাগুলো বলবেন, এবং কখনোই বিভিন্ন ধরনের অ্যান্সার দিয়ে জাজেসদেরকে কনফিউজ করার চেষ্টা করবেন না। যেমন ধরুন আমাদের বিভিন্ন একাডেমিক ভাইভাতে আমরা বিভিন্ন সময় যেরকম দেখি যে ধরুন কোন টিচার এমন একটা প্রশ্ন করলেন যেটার আনসার আসলে আমরা জানি না, তো ওই ক্ষেত্রে আমরা হচ্ছে এটা সংজ্ঞা নিয়ে একটু কথা বলি, এটার এক্সাম্পল নিয়ে একটু কথা বলি। এই জিনিসগুলো হালটে করার একদমই চেষ্টা করবেন না, কারণ আপনার সময় নষ্ট হয়ে যাবে, এবং পরবর্তী আসলে জাজেস যদি আপনার অ্যান্সারটা না পায়, তাহলে সে আসলে এঙ্গেজ করবে না ওই পয়েন্টে। এবং ফোর্থলি খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আপনার টিমে আসলে বিভিন্ন জন বিভিন্ন জিনিসপত্র নিয়ে খুব ভালো মতো কাজ করতে পারে। যেমন ধরুন আমাদের টিমে যখন আমরা কাজ করি, মাইশা রিসার্চের জায়গাটা খুব ভালো মতো দেখে, আখি হচ্ছে আপনার মার্কেটিং এর জায়গাগুলো দেখার চেষ্টা করে, ফাহিম দেখার চেষ্টা করে যে এন্টায়ার জিনিসপত্রগুলো কিভাবে রান হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে এক একজন কোম্পানির একটা জায়গা খুব ইন ডেপথে জানি, বাকি যে জায়গাগুলো রয়েছে তার ব্যাপারে হালকা পাতলা জানি। যেমন আমি জানি হচ্ছে আখি আসলে মার্কেটিং এর ক্ষেত্রে এই কাজগুলো করছে, বাট ডিটেইল আমি জানি না। সেই ক্ষেত্রে মার্কেটিং রিলেটেড যদি কোনো একটা প্রশ্ন থাকে, আপনি আসলে গিয়ে যদি কথা বলা শুরু করবেন তাহলে সমস্যা। আপনি ওয়েট করবেন আপনার টিমে যে বেস্ট পারসন রয়েছে এই প্রশ্নটা অ্যান্সার করার জন্য, সে আসলে আসছে কিনা, এবং সে যদি রেসপন্ড করা স্টার্ট করে তাহলে আপনি ওই ক্ষেত্রে তার সাপোর্টিং রোল প্লে করবেন, কখনোই মানে ইন্টারফেয়ার করবেন না। কিন্তু এই কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এগুলো মেনটেন করার চেষ্টা করবেন যখন আপনারা জাজেসদের কোয়েরি গুলো রেসপন্ড করছেন। যেমন আমাদের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ এসেছিল যে যখন আমরা অনেকগুলো প্রশ্নের অ্যান্সার দিচ্ছিলাম, তো অনেকক্ষণ ধরে আসলে আমাদের কোশ্চেন আনসার সেশনটা চলছিল টাইম এক্সটেন্ড করার পরেও। তো ওই ক্ষেত্রে একজন জাজেস তিনি লাস্টে প্রশ্নটা এইভাবে করেন যে তিনি আমাদেরকে 30 সেকেন্ড দিবেন এবং 5টা প্রশ্ন, আমরা যেন 30 সেকেন্ডে 5টা প্রশ্ন অ্যান্সার দিয়ে ফেলতে পারি। তো ওই ক্ষেত্রে আমরা যেটা করি, যখন আপনার 30 সেকেন্ডের মধ্যে 5টা প্রশ্নের অ্যান্সার দিতে হয়, তখন আপনি 1-2 লাইনের বেশি বলতে পারেন।
তো এই প্রশ্নগুলো নিয়ে আমরা আসলে অনেক আগে থেকে রিসার্চ গুলো করেছিলাম যে এই প্রশ্ন আসলে যদি ছোট করে বলতে হয় তাহলে কি বলা যেতে পারে, যদি বড় করে বলতে হয় তাহলে কি বলা যেতে পারে। তো ওই ক্ষেত্রে আমরা প্রিপেয়ার ছিলাম এবং মোটামুটি আমরা সবাই অ্যান্সার গুলো করছি। এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা টিচিং করার সময় আমরা 4 জনই ছিলাম, কোশ্চেন আনসার দেওয়ার সময় আমরা 4 জনই ছিলাম। আপনার টিমের স্ট্র্যাটেজির উপর এই জিনিসটা ডিপেন্ড করে। আপনি হয়তো টিমের একজন বা দুজনকে দিয়ে টিচিং করাতে পারেন, কোশ্চেন আনসারও একজন বা দুজনে হয়তো লিড রোল প্লে করতে পারে, বাট চেষ্টা করবেন কোশ্চেন আনসার টিচিং নিলে সবার জন্য একটা এঙ্গেজমেন্ট থাকে, কারণ এটাই বোঝায় আপনার টিম স্ট্রেংথ কেমন। আপনার টিমে যদি একজন দুজন কথাবার্তা বলে আর বাকি এক দুজন কথাবার্তা একদমই না বলে, তাহলে এটা বোঝায় যে আপনার টিমটা আসলে ওয়েল ব্যালেন্সড না বা ওয়েল গ্রুমড না। এই ক্ষেত্রে আসলে কাজ করার চেষ্টা করবেন। তো এগুলো করে মোটামুটি আমাদের ফাইনালটা চলে আসে, ফাইনালটা ক্লিয়ার করি এবং অ্যাজ ইউ ক্যান সি এর পরবর্তীতে মোটামুটি বেশ ভালো একটা মার্জিনে আসলে আমরা উইন করার মাধ্যমে চুয়েটা অন ক্যাম্পাস চ্যাম্পিয়ন হিসেবে চলে আসি আর কি। তো মোটামুটি ভাবে আমাদের জার্নিটা এভাবে করেই যায় এবং চ্যাম্পিয়নশিপটা আমরা অর্জন করি এবং এর পরবর্তীতে আমরা আসলে অনেকগুলো কাজ করছিলাম। ফাহিম, আমরা কি নেক্সট কয়েকটা সাইড আগে যেতে পারি? ফাহিম, আচ্ছা ফাহিমের বোধহয় যাই হোক নেটওয়ার্ক ইস্যুস হতে পারে। তো যেমনটা বলছিলাম যে আমরা যখন এই অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করছিলাম, এগুলো দেওয়ার মাধ্যমে আমরা মোটামুটি ভাবে বেশ ভালো মার্জিনে চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার পরে আপনি কিসের জন্য প্রিপারেশন নেবেন? চ্যাম্পিয়ন হওয়ার পরে আপনার পরবর্তী জায়গাটা থেকে আপনি রিজিওনালসে যাবেন। রিজিওনালস এর ক্ষেত্রে আমরা যেমন ভেন্যু চুজ করেছিলাম হচ্ছে মালয়েশিয়া, অর্থাৎ কুয়ালালামপুর রিজিওনালস এর জন্য আমরা ভেন্যু চুজ করি এবং তার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছিলাম। তো ওই ক্ষেত্রে আমাদের নিজেদের আরো প্রিপেয়ার করা দরকার ছিল, যে প্রিপারেশনের জন্য আমরা, যেহেতু আমাদের স্টার্টআপটা এগ্রিকালচার বেসড ছিল, আমরা ময়মনসিংহে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি অর্থাৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাই এবং Sorry to সেখানকার let me প্রফেসর। interrupt. ওকে, A bad internet day, I guess, and again, host may be changed. That's why I cannot share. Okay. ওকে। তো Okay, you can এভাবে করে share. মোটামুটি ফাহিম প্রেজেন্টে আচ্ছা আমরা okay, let me continue then. তো আমরা তো জিতে গেছি, I guess, like all prize champion trophy নিয়ে দাঁড়ায় আছি, so it's fun. So moving to the next slide, এখানে থাকার কিছু নাই। So জেতার পরে যেটা দায়িত্বটা কিন্তু আরো বেড়ে যায়। Would you please go to the next slide? So it's uncomfortable to see the slide, কেন জানি নিজেদের ছবি এরকম অবস্থা দেখতে আনকমফোর্টেবল লাগে। Go to the next slide please. So যেটা হয় অন ক্যাম্পাস জেতার পর কিন্তু আপনাদের দায়িত্বটা হচ্ছে আরো অনেক 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 গুণ বেড়ে যায়, বিকজ আপনি যখন ক্যাম্পাসে থাকেন তখন আপনাদের দায়িত্ব থাকে হচ্ছে অন ক্যাম্পাসে উইন করা, অন ক্যাম্পাসের মধ্যে একটা চ্যাম্পিয়ন হওয়া, কিন্তু তারপরে কিন্তু আপনার কাঁধে পুরো ক্যাম্পাসের দায়িত্ব। তো তারপর যেটা হয়, মুভিং টু দ্য নেক্সট স্লাইড প্লিজ, যেটা হয় যেটা একটু মেবি বলছিল যে আমরা অ্যাকচুয়ালি থেমে থাকিনি, আমরা অ্যাকচুয়ালি আমাদের আইডিয়াটা নিয়ে আরো জানতে চাচ্ছিলাম, আমরা অ্যাকচুয়ালি আমাদের আইডিয়াটা যাতে আরো বেটার ওয়েতে প্রেজেন্ট করতে পারি এবং আমাদের রিজিওনাল জোন প্রিপারেশন নেওয়া দরকার ছিল। তো সেই জন্য আমরা হচ্ছে শুধু ময়মনসিংহ চলে যাই। সো আর ইউ হ্যাভিং এনি ডিফিকাল্টি সিফাত, লাইক দ্য স্লাইড ইজ নট মুভিং? আমি তো মুভ করতেছি সম্ভবত, স্ক্রিন স্ক্রিন কি পজ হয়ে আছে? আসলে নেটওয়ার্কিং মেবি সমস্যা। আচ্ছা আমি হোস্ট চেঞ্জ করে দিচ্ছি। ওকে, টাইম শেয়ার করলে বোধহয় ভালো হয়। হ্যাঁ ওকে, we're just in last moment, so I guess আজকে হচ্ছে ব্যাড ইন্টারনেট ডে। এখন দেখা যাচ্ছে আমার স্ক্রিন? ইফ টু অল গুড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি আমরা যখন জিতে যাই তখন কিন্তু আমাদের কাছে দায়িত্বটা বেড়ে যায় এবং আপনাদেরও, আপনারা যখন অন ক্যাম্পাস চ্যাম্পিয়ন হবেন তখন কিন্তু আপনাদের কাঁধে এই যে আপনাদের অর্গানাইজিং কমিটি এত কষ্ট করছে, আজকে সেশন অ্যারেঞ্জ করলো, আরো অনেকগুলো করেছে, এন্ড দেন আপনাদের জাজেস, পুরো অন ক্যাম্পাসের দায়িত্ব আপনাদের কাঁধে। আপনারা রিজিওনালে আপনাদের দেশকে অ্যাজ ওয়েল এজ আপনাদের ক্যাম্পাসকে রিপ্রেজেন্ট করবেন। তো আমরা তখন হচ্ছে আমাদের আইডিয়া রিলেটেড আমাদের প্রফেসর ডক্টর আব্দুল সালামের সাথে দেখা করতে যাই, উনি এই আইডিয়াটা নিয়ে কাজ করেছেন অনেক। তো তার থেকে আমরা অনেক কিছু শিখি এবং দ্য ট্যুর ওয়াজ রিয়েলি অ্যামেজিং। দেন আমরা টিম সেইফুলের সাথে দেখা করি। ইট ইজ সেড দ্যাট হচ্ছে যে যখন আপনারা যারা পাস্ট উইনার কিংবা যারা অ্যাকচুয়ালি ওই পথটা হেঁটেছে তাদের সাথে একটু কনসাল্ট করা উচিত, যাতে করে আপনি জানতে পারেন যে ওই পথে কাটাগুলো কেমন হবে, প্রবলেমগুলো কেমন হবে। সো উই মেট উইথ দি হাল প্রাইজ 2019 ইউএন ফাইনালিস্ট and got some really insightful tips from them, and then আমরা হচ্ছে মুভ ফরওয়ার্ড করতে থাকি, প্রিপারেশন নিতে থাকি। and এই পয়েন্টটা যদি একটু বলি যে এই ছবিটা দেখে মাথায় কি আসে, যে we are looking messy, chaotic, cluttered, yes that we were, so এটা অ্যাকচুয়ালি গ্রোথ। সো আপনার গ্রোথটা কিন্তু খুব স্মুথলি আসে না, যে হচ্ছে আমি আজকে করলাম কালকে হইলো না, যে আজকে আপনারা সেশনে অনেকক্ষণ ধৈর্য ধরে শুনছেন,
দেখতেছেন যে আমরা কথা বলে যাচ্ছি, হয়তো কারো বিরক্ত লাগতেছে, হয়তো কারো মনে হচ্ছে উনি এত একটু বেশি বলতেছে কেন, এটা তো আমি জানি, আচ্ছা হ্যাঁ এটা তো ইনসাইটফুল, অনেকগুলো ফিডব্যাকস আপনাদের থাকতে পারে। দ্য ফ্যাক্ট ইজ এই সিচুয়েশন গুলো ক্রস করে যখন আপনারা একটা জায়গায় যাবেন, এটাই কিন্তু গ্রোথ। আমি যখন প্রথমটাই বলছিলাম যে কেন করবেন হেল্প প্রাইস, হচ্ছে আপনাদের এই প্রসেসটা কি দিবে, সবকিছু তো উইনিং ইয়ে না, ব্যাপারটা হচ্ছে গ্রোথ। অ্যাজ এ পার্সন আপনি গ্রো করবেন, আপনার একটা টিম গ্রোথ হবে, আপনার হচ্ছে এগুলো করতে করতে অনেকগুলো স্কিল সেট আপনি শিখে যাবেন। ইফতু যেমনটা বলছিল, আপনারা হয়তো অনেকগুলো স্কিল জানবেন না, ইটস সো নর্মাল, অনেক কিছু জানবেন না, আমরাও জানতাম না, কিন্তু এগুলো করতে করতেই আমরা কিন্তু শিখে যাই। সো যেটা হয় আমাদের ক্ষেত্রে, আমাদেরকে নতুন পিচ করতে হয়েছিল, আমরা কুয়ালালামপুর রিজিওনাল সিলেক্ট করি। সো কোভিড এর জন্য উই হ্যাড টু পিচ ইট ইন ভার্চুয়ালি, সো উই ডিড। সো এটা আমাদের জন্য একটা এক্সপেরিয়েন্স ছিল এবং ওখান থেকে আমরা অ্যাকচুয়ালি অনেক কিছু শিখেছি। সো দ্য মেসেজ শুড বি দ্যাট, যে আপনাদের পথে অনেক স্ট্রাগল হবে, অনেক প্রবলেম হবে, এরকম আমার মতো নেটওয়ার্ক চলে যাবে মাঝে মধ্যে, ইভেন ঝগড়া হতে পারে কারোর সাথে টিম আন্ডারস্ট্যান্ডিং ঠিক না থাকলে, কিংবা অনেকগুলো উত্তপ্ত সময় যাবে, কাউকে বুঝতে সময় লাগবে, এই ধরনের অনেক ইস্যুস আসবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এগুলো নর্মাল, বিকজ এই ইস্যুস গুলো যখন আপনি ডিল করতে শিখবেন, এই ইস্যুস গুলো যখন আপনি ক্রস করবেন, then you will see a new version of yourself, and that's what Help Prize actually gives you. সো এটা অ্যাকচুয়ালি যেতে যেতে এটা আমাদের অনেক পছন্দের একটা ছবি, এটা হচ্ছে আমরা প্রত্যেকটা সেশনে দেখানোর চেষ্টা করি, বিকজ উই লুকস প্রিটি হ্যাপি অন দ্যাট পিকচার। সো এই ছবিটার একটা মিনিং আছে, সেটা হচ্ছে আপনারা প্রথম থেকে যখন আমাদের প্রত্যেকটা স্লাইড দেখছেন, সো যেগুলোতে আমাদের ছবি ছিল, ইউ ক্যান পয়েন্ট যে আমরা অ্যাকচুয়ালি অনেক হ্যাপি ছিলাম, অনেক স্মাইলিং ফেস, অ্যাকচুয়ালি we really enjoyed our journey apart from all these achievements or winning things or anything. The fact is at the end আমরা যেটা নিয়ে গর্ব করি বা যেটা নিয়ে হ্যাপি, সেটা হচ্ছে আজকে যে আমরা চারজন একসাথে এসে এখানে একটা সেশন করছি, and we are really good friends. আমাদের একটা খুব ভালো সম্পর্ক হয়েছে, এখন যে কোনো প্রয়োজনে আমরা এক একজনকে হেল্প করি, আমরা নেক্সট কোনো প্রয়োজনে এক একজন থেকে সাহায্য নিই, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমার কাছে, আমি আমার প্রত্যেকটা টিম মেম্বারের কাছ থেকে অনেক কিছু শিখি, তাদের থেকে অনেক কিছু শিখি, এবং তারাও হয়তো আমার থেকে ভালো কিছু নেওয়ার চেষ্টা করে। সো আমাদের পক্ষ থেকে একটাই মেসেজ থাকবে, যে দ্য জার্নি অ্যাকচুয়ালি কন্টিনিউস। আমাদের জার্নিটাও যেমন কন্টিনিউ করতেছে, আপনাদের জার্নিটাও কিন্তু কন্টিনিউ করবে, আমাদের জার্নি কিন্তু শেষ হয় নাই। আমরা স্টিল we are looking ahead, we are working on our idea, we are participating in any relevant competition or anything sort of this. So আপনাদের একটাই আমাদের দিক থেকে মেসেজ থাকবে, যে হেল্প প্রাইজকে আপনারা একটা জার্নি হিসেবে নিতে পারেন, যে জার্নিটার হয়তো শুরুটা হচ্ছে আজকে, বাট শেষটা মেবি কোনোদিন হবে না, বিকজ বুড়ো বয়সে হয়তো আমরা একদিন এরকম একসাথে বসে, আমি ইফতু, আকিম, আয়শা মজা করবো যে আমরা অ্যাকচুয়ালি নোয়াখালীতে একটা সেশন নিতে গেছিলাম, ওই দিন আমার অনেক নেটওয়ার্ক চলে গেছিল, ওই দিন আমি এই কথাগুলো বলতেছিলাম। সো অ্যাকচুয়ালি ওই মোমেন্টস গুলোর জন্য অ্যাকচুয়ালি এত কিছু করা, এতগুলো হ্যাপি মোমেন্টস। সো দ্যাটস concludes our presentation today, and the journey still continues, and we are open for any question you have, and we will be trying our best to answer your question. The floor is open. হ্যালো সিফাত। হ্যালো ফাহিম, আসলে নেটওয়ার্কের সমস্যা আজকে একটু অতিরিক্ত বেশি, আমি বুঝতেছি না কেন। আমি একটু সবাইকে রিকোয়েস্ট করবো, কারো যদি কোনো প্রশ্ন থাকে টিম ফার্মিনার্স এর প্রতি, চ্যাট বক্সে করার জন্য। ওকে, আপনারা চাইলে মাইক্রোফোন অন করে, ভিডিও অন করে কোয়েশ্চেন করতে পারেন। ফিল ফ্রি টু আস্ক এনি কোয়েশ্চেন। আমরা চেষ্টা করব আমাদের নলেজের থেকে, এক্সপেরিয়েন্স থেকে আনসার দেওয়ার, and hope that will help you. Please feel free. And any feedback, আজকের আমাদের সেশনটা থেকে যদি আপনাদের কোনো ফিডব্যাক থাকে যে we could do it in a better way, or এই ব্যাপারটা একটু ক্লিয়ার না, এনিথিং। আচ্ছা, আমাদের একটা প্রশ্ন আসছে ভাই, আমি একটু প্রশ্নটা পড়তেছি। ফার্মিনিয়ার্স নিজেদের আইডিয়া প্রেজেন্ট করতে কোনো স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফলো করেছিল কিনা? ফাইমকে রিকোয়েস্ট করব। একটু আচ্ছা, একটু আমাকে, ওকে, না না, I think একটু it's okay if you do you give an answer, then I will add. আচ্ছা, স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক বলতে আসলে আমরা আজকে যে জিনিসপত্রগুলো নিয়ে কথাবার্তা বলছিলাম, এগুলাই ছিল বেসিক্যালি একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক। অর্থাৎ আপনি আপনার পিচ যখন করবেন, কি কি জিনিসে খেয়াল রাখতে হবে। অর্থাৎ শুরুতে যেমন ফাইন যখন স্টার্ট করে যে আমরা টাইটেলে ফোকাস করব, যে আমরা কি সেল করি, আমরা কাদেরকে সেল করি। এর পরবর্তীতে আপনি ইনোভেশনস নিয়ে কাজ করার চেষ্টা করবেন, যে আপনি কি চেঞ্জ করেন আপনার স্টার্টআপটা সোসাইটির
নর্মাল মেইন স্ট্রিম যে আইডিয়া গুলো রয়েছে সেখানে কি চেঞ্জ নিয়ে আসে, যেটা একটা সায়েন্টিফিক ব্যাকআপ থাকবে, যেটা একটা ভালো একটা মার্কেট রিসার্চ থাকবে। এর পরবর্তীতে আপনার বেশ ভালো ফিনান্সিয়ালস থাকবে। ফিনান্সিয়ালস এর বেশ কয়েকটা অংশ রয়েছে, যেমন কস্ট বেনিফিট অ্যানালিসিস, কাস্টমার ভ্যালু প্রপোজিশন, এরপরে হচ্ছে আপনার মার্কেট সেগমেন্টেশন। এই জিনিসগুলো আপনাকে রাখতে হবে। পরবর্তীতে আপনি কাস্টমারদেরকে কিভাবে করে রিচ করবেন, আপনার যে আইডিয়াটা সেটি আসলে এসডিজির যে প্রবলেম গুলো, এবার খুব সম্ভবত 5টা কি 6টা প্রবলেম মার্ক করা হয়েছে, যেটা আপনি ডিটেইল চ্যালেঞ্জ ফাইলে পেয়ে যাবেন। সেই প্রবলেম গুলোকে সলভ করে কিনা, আপনার যে আইডিয়াটা সেটা 10 মিলিয়ন পিপলকে রিচ করতে পারবে কিনা, আপনি 1 মিলিয়ন ইউএসডি দিয়ে কি কি করতে পারেন, এবং আপনার টিম স্ট্রেংথ কিভাবে করে কাজ করে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি চেষ্টা করবেন আপনার যে পাইলট প্রজেক্ট বা সিমুলেশনের কাজ রয়েছে সেটিকে স্লাইডে ইনক্লুড করার। আমরা বেসিক্যালি এই জিনিসগুলো ইনক্লুড করার মাধ্যমে আমাদের পিচিংটা সাজানোর চেষ্টা করেছি। আপনি কিভাবে করবেন সেটা এন্টায়ারলি আপনার টিমের স্ট্র্যাটেজির উপর আসলে ডিপেন্ড করছে আর কি। তো আমাদের কাছে মনে হয়েছিল আমাদের স্ট্রেংথের জায়গায় এগুলোই ছিল, তাই আমরা এইসব জায়গায় ফোকাস করি। ধন্যবাদ শামীম আলিয়া। I think he's talking about business strategic framework. So আমরা যেটা করেছিলাম, আমরা আসলে আইডিয়াটা ফার্স্টে বিল্ড আপ করে আমরা নিজেদের মতো এগিয়েছিলাম, দেন উই ওয়েন্ট ফর বিজনেস স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক বা ওসব ওভাবে যদি আপনি আগাতে চান তাহলে আপনার আইডিয়াটা আরো অনেক বেশি মানে স্ট্রাকচার্ড হবে এন্ড আপনার জন্য ওটা অনেক বেশি ভালো হবে। সো ইয়া, দ্যাটস ইট। সো আই গেস আমি একটু সাম আপ করে বলি, সেটা হচ্ছে আমি ইচ্ছে করে ইফতুকে আগে আনসার করতে বললাম। সেটা হচ্ছে ডোন্ট এক্সপেক্ট যে ফ্রেমওয়ার্কটা এমন হবে এতে যাব, তারপর বিতে যাব, তারপর সিতে যাব, ডিতে যাব। ডোন্ট এক্সপেক্ট দ্যাট, বিকজ এই ব্যাপারটা এরকম, আপনি যখন একটা আইডিয়া নিয়ে কাজ করবেন, নতুন সিচুয়েশন আসবে, আপনি তারপর কি করবেন বুঝতে পারবেন না, ইটস সো নরমাল। তারপর আপনি ফিগার আউট করবেন। হ্যাঁ, উই হ্যাড এ ফ্রেমওয়ার্ক, মাইন্ডসেট ছিল যে আমরা এইভাবে প্রেজেন্ট করব, এভাবে করতে পারি। দেন আমাদের অনেক কিছু চেঞ্জ হয়েছে, লাইক উই মেবি আমরা ভাবছি এইভাবে করবো, পরে এইভাবে হয় নাই, আমরা অন্যভাবে করছি। সো যদি বিজনেস পার্ট থেকে ভাবেন তাহলে মাইশা যেটা বললো সেটা ফলো করতে পারেন। আর ইফতু তো বললোই যে আজকে আমাদের প্রেজেন্টেশনটা ফলো করলে কিন্তু দেখবেন যে একটা ফ্রেমওয়ার্কে কিন্তু একটা আমরা বলার চেষ্টা করেছি সে কিভাবে অ্যাকচুয়ালি আমাদের জার্নিটা এগিয়েছে। তো সেদিক থেকে চেষ্টা করবেন ফলো করার। এন্ড এটা মনে রাখতে হবে যে অলওয়েজ খুব সরল রেখা হবে না, স্ট্রেট লাইন হবে না, মেবি আপনাদেরকে অনেক বাম্পি রাইডস হবে, একটু ঘুরে আসতে হবে। সো দ্যাটস ইট, আই গেস দ্যাট আনসারস ইওর কোয়েশ্চেন। আচ্ছা, আমাদের আরেকটা প্রশ্ন আসছে শুভ ঘোষ। Well, you guys had a great on-campus journey and it is a great thing that you have achieved. My question is that if you guys did not come first in the competition, then what would be your approach? I have asked this question because lots of my friends have asked me that how can it be beneficial for us if we end up on the losing side. I know that it will give us lots of experience, but would like to hear it from you guys. Okay, so let me answer this because I love this question. Shubhodash, thank you for asking the question because সবাই প্রশ্ন করে ভাই জিতলে কি হবে, 1 মিলিয়ন পাবো কিনা, অন ক্যাম্পাস জিতলে তো অনেক ভালো, প্রশ্ন করে না জিতলে কি হবে। বাট আই ওয়ান্ট টু ফোকাস যে হ্যাঁ, না জিতলে কি হবে এটাও একটু চিন্তা করা উচিত। সো প্রথম কথা হচ্ছে, ওকে শুভ ঘোষ, সো প্রথম কথা হচ্ছে যে হারানোর কিছু নাই, এটা আমাদের কাছে মনে হয় অ্যাকচুয়ালি হারানোর কিছু নাই, যা আছে সবকিছু গেইন করার। আর যদি বলি না জিতলে কি হবে, তো আমরা যদি আমাদের একটু এক্সাম্পল দিই, আমরা অন ক্যাম্পাসে উইন করি, তারপরে আমরা কিন্তু একটা কম্পিটিশনে ভালো করি। সেটা হচ্ছে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের একটা কম্পিটিশন ছিল ক্লাইমেট লঞ্চপ্যাড, ওখানে আমরা হচ্ছে বাংলাদেশের টপ 5 এ ছিলাম। সো এটা কেন বলছি সেটা হচ্ছে দেখেন, আমরা কিন্তু ওই কম্পিটিশনটাতে ভালো করার জন্য তেমন এফোর্ট দিতে হয় না, আমাদের কিন্তু অনেক কিছু রেডি ছিল। সো এই যে প্রসেসটা, আপনি যখন হাল প্রাইজের প্রসেসের মধ্যে দিয়ে যাবেন, সেই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার ফলে আপনার কিন্তু একটা টিম তৈরি হবে, একটা স্ট্রং টিম তৈরি হবে। ফর এক্সাম্পল এখন কিন্তু এই যে আমার এই টিমটা বা আমাদের এই টিমটা, আমরা কিন্তু যে কোনো ইভেন্টে বা যে কোনো প্রজেক্টে, কোনো রিয়েল লাইফ প্রজেক্টে কিন্তু আমরা একদম ঝাঁপিয়ে পড়তে পারি। সো একটা টিম আপনার থাকলো একদম ফুল রেডি, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার 1। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন যেটা আমি আপনাকে করব যে আপনার অ্যাকচুয়ালি মাইন্ডসেটটা কি, মানে অ্যাকচুয়ালি হোয়াটস ইওর গোল ইন হাল প্রাইস, মানে হাল প্রাইস থেকে আপনার গোলটা কি, এটা অ্যাকচুয়ালি আপনার ওই প্রশ্নটা আনসার করে। ফর এক্সাম্পল যদি ধরে নিই আপনার প্রশ্ন হচ্ছে আপনি এন্টারপ্রেনিয়রশিপে থাকবেন, আপনি নিজের বিজনেস দাঁড় করাবেন, আপনি স্টার্টআপ নিয়ে প্রজেক্ট দাঁড় করবেন, তাহলে তো আমি বলবো যে হাল প্রাইস হচ্ছে পুরোটাই আপনার জন্য লাভজনক। আপনি জিতলেও লাভ, না জিতলেও লাভ। কিভাবে? না জিতলে হচ্ছে যে আপনি তো সেমিফাইনাল ক্রস করবেন, ফাইনাল ক্রস করবেন, কিন্তু আপনার আইডিয়া তো ডেভেলপমেন্ট হবে, আপনারা অনেকদিন ব্রেইনস্টর্ম করবেন, আপনাদের টিম নিয়ে কাজ করবেন। সো আপনি হাল প্রাইস জিতেন বা না জিতেন, ইট শুড নট ম্যাটার টু ইউ ইফ ইয়োর মেইন গোল ইজ টু বি এন্টারপ্রেনিউর অর স্টার্ট ইয়োর বিজনেস। বিকজ আপনি
একটা বিজনেস শুরু করে দিতে পারেন, বিকজ হাল প্রাইজের প্রসেসে যেটা হবে আপনার আইডিয়াটা দাঁড়িয়ে যাবে, আপনার চিন্তাগুলো অনেক বিকশিত হবে। অ্যাকচুয়ালি আপনার রিয়েলি যদি বলি যে ধরেন কম্পিটিশনটা আপনি বাদ দেন, একটা বিজনেস শুরু করতে চান, তাহলে কিন্তু ওই পুশটা আসে না যে আমি কি করবো কিছু করবো না, ডেডলাইনটা থাকে না। কিন্তু এই প্রসেসে যদি আপনারা নিজেদেরকে নিয়ে যান, আপনার হাল প্রাইজ জিতুন বা না জিতুন কোনো একটা হয়তো দাঁড় করিয়ে ফেলতে পারবে যদি আপনার গোল সেটা থাকে। আর থার্ডলি যেটা মনে হয় এটা লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স। আমাদের কাছে মনে হয় আমাদের হাল প্রাইজের শুরুর সময়কার আমরা আর আজকের এই যে কথা বলছি আমরা, এটার মধ্যে কিন্তু অনেক ভ্যালু এডিশন হয়েছে, এবং এটার জন্য আমরা হাল প্রাইজের এই প্রসেসটাকে ক্রেডিট দেই, হচ্ছে আমাদের মাইন্ডসেটটাকেও ক্রেডিট দিতে চাই। বিকজ আমরা যদি ইচ্ছুক না হতাম, আমরা যদি শেখার আগ্রহটা না রাখতাম, আমরা যদি চেষ্টা না করতাম, তাহলে হয়তো শিখতাম না। সো মাই আনসার উইল বি যে হারানোর কিছু নাই, এন্ড আপনারা না জিতলে বেনিফিটেড কিভাবে হবেন সেটা আপনার গোলের উপর। আপনি যদি চান সেটা কোন ওয়েতে নিয়ে যেতে চান সেটা অলওয়েজ ওপেন। সো আই হোপ দ্যাট আনসারস ইওর কোয়েশ্চেন। আর যদি কেউ কিছু অ্যাড করতে চায়। ফাহিম, আমি যদি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমরা শুরু থেকে Sure. কিন্তু এটা আমাদের মাইন্ডসেট ছিল যে আমরা জাস্ট ট্রফিটা জেতার জন্য হাল প্রাইজ অ্যাটেন্ড করব না, আমরা জাস্ট মানে উই আর গোইং টু লার্ন লট অফ থিংস, মানে আমরা অনেক কিছুই শিখবো। সো আমরা হচ্ছে এই জিনিসটা নিয়েই হচ্ছে মোটিভটা স্টার্ট করছি যে আমরা স্টার্টআপটা নিয়ে যদি হাল প্রাইজ জিতি না জিতি আমরা সামনেও কাজ করব। তো এখন আপনার যদি মানে মাইন্ডসেটটা এরকম থাকে যে আমার ট্রফিটাই জিতা লাগবে, তো তখন যদি আপনি হেরে যান তখন কিন্তু আপনার মানে আপনার যখন হেরে যাচ্ছেন তখন ওই জিনিসটা নিতে আপনার অনেক প্রবলেম হবে আর কি। যেমন আমরা যদি আমাদের কথা বলি, আমরা শুরুর দিন থেকে হচ্ছে যে ধরনের জিনিসগুলো আমাদের ছিল, যেমন আমাদের প্রেজেন্টেশন স্কিল কিংবা আমাদের স্পিকিং স্কিল, আমি পার্সোনালি আমার কথা বলি, আমার পার্সোনালি অনেক কিছুতে আমি ডেভেলপমেন্ট পেয়েছি, লাইক প্রেজেন্টেশন, স্পিকিং, আর সবচেয়ে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নেটওয়ার্কিং। আমি অনেক বেশি ভালো নেটওয়ার্কিং পাইছি এখান থেকে, হাল প্রাইস থেকে। সো এই জিনিসগুলো হচ্ছে আমি জানি আমার মানে ইন লেটার আমার ফিউচারও অনেক বেশি হেল্প করবে এই জিনিসগুলো, যে আমি অনেক ভালো ভালো কিছু মানুষের সাথে আমার দেখা হয়েছে, আমার পরিচিতি হয়েছে। তো আমরা যদি হেরেও যেতাম ওই জিনিসগুলা কিন্তু আমাদের জন্য অতটা খারাপ কিছু হতো না, কারণ লাইফ ইজ নট অল অ্যাবাউট উইনিং ট্রফিজ। আপনার কিন্তু আপনার কি ধরনের ডেভেলপমেন্ট হয়েছে বা হচ্ছে সেই জিনিসটা ইম্পর্টেন্ট। সো ইয়া, আই গেস আই অ্যানসার্ড। আর কেউ যদি কিছু অ্যাড করতে চায়। I have a question. হাল প্রাইসে যখন রিজিওনাল স্টেজে আপনারা গেলেন তখন মানে রিজিওনাল স্টেজে অন্যান্য টিমগুলো দেখার পর মানে কোনো নিজেদের টিমের ভিতর কোনো ল্যাকিংস পাইছিলেন, অথবা মনে হয়েছিল যে এই সাইডটা নিয়ে কাজ করলে হয়তো আরো বেটার করা যায়, তো উই কুড বি দ্য চ্যাম্পিয়ন অর উই ক্যান অ্যাচিভ মাচ মোর, এরকম কোন সাইড কি ছিল নাকি? ওকে, সো গুড কোয়েশ্চেন। সো আমাদের রিজিওনাল এক্সপেরিয়েন্সটা একটু অ্যাকচুয়ালি এক্সপেক্টেড বলতে গেলে, উই আর প্ল্যানিং যে হচ্ছে আমরা কুয়ালালামপুর যাব, আমাদের একদম ভিসা অন প্রসেসিং, প্লেনের টিকিট কিনে ফেলবো। দ্যাটস when COVID came and COVID visited us and then what happened, you know. তো ভার্চুয়ালি যেটা হয় সেই জায়গা থেকে আপনার প্রশ্নটা যদি উত্তর করি যে অন্য টিমগুলোকে দেখে বা অন্য টিম রিসার্চ করে আমাদের মধ্যে কিছু দেখতে পেয়েছিলাম কিনা, তো সেক্ষেত্রে আমরা যেটা বিলিভ করি যে উই হ্যাভ মানে আমাদের ইমপ্রুভমেন্টের অলওয়েজ জায়গাটা থাকে। মানে উই ক্যান নট সে যে একদম ওয়ার দি বেস্ট টিম অথবা ওয়ার এনাফ। এখন পর্যন্ত ইভেন মেবি ফ্রম দ্য লাস্ট টাইম হচ্ছে সবসময় হচ্ছে আমাদের ইমপ্রুভমেন্টের জায়গাগুলো আমরা দেখি, আমরা হচ্ছে পার্সোনাল ফিডব্যাক নেই, আমরা নিজেদেরকে নিয়ে সমালোচনা করি যে এই ইউ ক্যান ডু দিস ইন এ বেটার ওয়ে। সো এই জায়গা থেকে আমাদের টিমের ক্ষেত্রে যদি আমরা সেলফ জাজমেন্টাল হই, আমরা বলবো যে ইয়াস থাকতেই পারে এরকম অনেক কিছু, এন্ড উই রিয়েলি ওয়ার্কড অন দিস। হয়তো গ্লোবাল স্কেলে যদি আমরা কম্পারিজন করি সেক্ষেত্রে কিন্তু অনেক কি বলে কস্ট বেনিফিটের মধ্যে চলে আসে। দেখা যায় যে একটা জায়গা হয়তো আমাদের একটু লো, কিন্তু ওই লোটা আমাদের আরেকটা জায়গাটা হাই করে দেয়। ফর এক্সাম্পল আমাদের 4 জনের একটা বেনিফিট ছিল, আমরা কিন্তু 4 জন আমাদের প্রেজেন্টেশনের কোঅর্ডিনেশনটা আল্লাহর রহমতে ভালোভাবে করতে পারি, বিকজ আমাদের আগে থেকে পরিচয় ছিল, আমরা ডিবেট করতাম, ইমিউন করতাম। যেটা অ্যাকচুয়ালি আবার অন্যান্য টিমে দেখা যায়, আপনারা খেয়াল করবেন আমরা কিন্তু সবসময় বলি না 4 জনকে প্রেজেন্ট করতে, কিন্তু 4 জনের প্রেজেন্ট করলে অনেক রিস্ক, অনেক ঝামেলা। লাইক আপনার যে ট্রানজিশনের টাইম নেন তাহলে হচ্ছে আপনাদের টাইম লস হবে, বিকজ হালপাস কিন্তু 6 মিনিটের 1 সেকেন্ডের বেশি দিবে না। তারপর হচ্ছে যে আপনাদের ট্রানজিশনে ভুল হতে পারে, আপনাদের কোনো স্লিপ হতে পারে, তো এই জিনিসগুলো। তো সেই জায়গা থেকে আমাদের একটা পয়েন্ট বলবো যে অ্যাকচুয়ালি উই রিয়েলি মানে আমাদের ইভেন মনে থাকে লিখতে মেবি গল্পটা সবাইকে বলে যে ওর এখনো মুখস্থ যে কোন ওয়ার্ডটাতে আঁকি শেষ করে ও এটা ধরতে পারে, মাইশা কোন ওয়ার্ডটা বলবে এক্স্যাক্টলি ও জানে, ওইটাতে ধরবে, আমিও জানি। তো এই জায়গাগুলো আর কি। সো আমাদের উইকনেস বলতে গেলে এখন কিছু মাথায় আসছে না, তবে উই হ্যাভ রিয়েলি লট অফ উইকনেসেস। এখন হয়তো আমি কথা বলতেছি হয়তো মাথায় আসতেছে লট অফ উইকনেসেস,
এন্ড আমরা কাজ করি এন্ড আমরা ফিডব্যাক সেশন করি অ্যাকচুয়ালি নিজেদের দিক থেকে। তো সেই জায়গা থেকে একটা কথা যদি বলি সেটা হচ্ছে পার্সোনালি এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রজেক্টটা আপনাকে অনেক এগিয়ে দিবে। উইকনেস যদি বলতেই হয় অ্যাকচুয়ালি এটাই মাথায় আসতেছে যে যদি রিয়েল প্রজেক্টটা আপনার কাছে থাকে, ফর এক্সাম্পল ধরেন 6টা টিম, গ্লোবালি ধরেন 6টা টিম টপ 6 এ, একটা টিম Fahim, দেখালো যে sorry, allow me to add. I think he was talking about regional finals. যে কিভাবে অন্য টিম দেখে কি নিজের টিমের ল্যাকিংস মানে ভয় পেয়ে যাওয়ার বিষয়টা নিয়েও বলছিল আর কি। হ্যাঁ, সো আপনি যখন রিজিওনালে যাবেন, there will be team from high ranked university, other countries like Oxford, Cambridge, এইসব ইউনিভার্সিটিও আপনার সাথে কম্পিট করতে আসবে। সো হ্যাঁ, অনেক দিক থেকে আপনার ল্যাকিংস থাকতে পারে অ্যাজ আ টিম অনেক, বাট এই বিষয়টা নিয়ে আসলে ইন্টিমিডেট হওয়ার কিছু নেই, বিকজ হাল্ট ইজ এ প্ল্যাটফর্ম যেটা আমি মনে করি একটা ইকুয়ালাইজার হিসেবে কাজ করে। হাল্টের প্রতি বছর উইনার দেখবেন যে কোনো ইউনিভার্সিটি থেকে হচ্ছে, এমন না যে এটা জাস্ট ওয়েস্টার্ন ইউনিভার্সিটি গুলো বা ইস্টার্ন ইউনিভার্সিটি গুলো হচ্ছে, একটা এশিয়ান ইউনিভার্সিটিও ক্যান বি আ উইনার ইন হাল্ট। কাজেই অন্য টিমের বা রাইভেলকে দেখে ইন্টিমিডেট হওয়ার কোনো কারণ নাই। ওয়ান থিং ইউ ক্যান ডু ইজ গেট দ্য বেস্ট ইউজ অফ ইউর সারাউন্ডিং। আপনার আশেপাশে অনেকে আছে যারা আপনার যে ল্যাকিংসটা সেই জায়গায় হয়তো তার এক্সপার্টিজ আছে, উনাকে কাজে লাগান। হি ক্যান নট মে নট বি ইন ইউর টিম, বাট ওনার নলেজটা কাজে লাগিয়ে আপনি আপনার আইডিয়াটা ইমপ্রুভ করতে পারবেন। অ্যাজ আ হিউম্যান আমাদের কখনোই সবকিছুর নলেজ রাখা সম্ভব না বা সবকিছু স্কিল গেইন করা সম্ভব না। কাজে আমাদের সারাউন্ডিং এর ইউজ করতে হবে, আশেপাশের মানুষকে দেখে ইন্সপায়ার হতে হবে। থ্যাংক ইউ, আই গট ইট। আচ্ছা, আমি নেক্সট প্রশ্ন একটা আসছে ফরিদুল আলমের কাছ থেকে। আমাদের আইডিয়া যে কনজিউমার এনে দিতে সহায়ক হবে তা শুরুতে কিভাবে বুঝবো? আমাদের তো আর পূর্ব থেকে বিজনেস নলেজ নাই, সো ল্যাক অফ বিজনেস নলেজ। আচ্ছা, আমি রিকোয়েস্ট করবো ফার্মিং ইয়ার্স এর পক্ষ থেকে কাউকে উত্তরটা দেওয়ার জন্য। সরি, ক্যান ইউ প্লিজ রিপিট, বিকজ I joined that time actually নেটওয়ার্ক খুবই ডিস্টার্ব করতেছে আজকে। সো ক্যান ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন? ইয়েস, ফরিদুল আলম প্রশ্ন করছে, আমাদের আইডিয়া যে কনজিউমার এনে দিতে সহায়ক হবে তা শুরুতে কিভাবে বুঝবো? আমাদের তো আর পূর্ব থেকে বিজনেস নলেজ নাই। আচ্ছা, যে শুরু থেকে কিভাবে বুঝবো যে আমাদের আইডিয়া কনজিউমার এনে দিবে, মানে আপনাদের যে টার্গেট কাস্টমার যেটা আমরা বলি যে ওরা কিনবে কি কিনবে না। সো অনেকগুলো অ্যাপ্রোচ হতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে ইট ডিপেন্ডস অন ইউর আইডিয়া। যদি আইডিয়াটা এক্সিস্টিং কিছুর সাথে রিলেটেড হয় তাহলে আপনি ফার্স্টে দেখেন যে ওই ধরনের জিনিস কনজিউমাররা কিনছে কিনা বা কেমন ওইটার কনজাম্পশন রেট। এটা হচ্ছে যদি আপনার আইডিয়াটা একটু এক্সিস্টেড কিছুর আশেপাশে হয় বা এক্সিস্টেড হয়, যে আপনি হয়তো কিছু মডিফিকেশন করতেছেন, এডিশন করতেছেন, এটা হচ্ছে প্রথমটা। আর দ্বিতীয়টা হচ্ছে ধরেন আপনি একদম খুব ইনোভেটিভ আইডিয়া, এই ধরনের প্রোডাক্ট ও সার্ভিস হয়তো নাই, তো তখন কিভাবে বুঝবেন? তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও অনেকটা এরকম ছিল যে ওইটা অ্যাকচুয়ালি কনজিউমাররা নিবে কিনা বা টার্গেট কাস্টমার নিবে কিনা। সেক্ষেত্রে আপনি সার্ভে করতে পারেন, সার্ভে করে প্রুফ করতে পারেন। আমরা অ্যাকচুয়ালি সার্ভেটা করেছিলাম। আপনার যে টার্গেট কাস্টমার হবে তারা অ্যাকচুয়ালি কিনবে কি কিনবে না সেটা প্রজেক্ট করার জন্য আপনারা একটা সার্ভে চালাতে পারেন। এখন তো অনলাইনে সার্ভে করা খুবই সহজ। আপনারা সার্ভে চালিয়ে হচ্ছে সেই জায়গার একটা আনসার বের করে নিয়ে আসতে পারেন, একটা প্রজেকশন নিয়ে আসতে পারেন যে সেটা অ্যাকচুয়ালি মানুষজন কিনতে আগ্রহী কিনা। ওকে, সো ইফ তো যদি আর কেউ যদি অ্যাড করতে চায় অ্যাড করতে পারে। আচ্ছা, কনজিউমার যদি হাল্ট, সরি ইফ তো তুমি কি কিছু বলবা? আগে মাইশা বললো এরপর আমি বলছি। ওকে, গ্রেট। আচ্ছা, হাল্টের যদিও সবাই এটাকে চ্যালেঞ্জ বলে, বাট কনজিউমার নিয়ে যদি কনসার্ন থাকেন আপনি, তাহলে আমি বলবো যে হাল্টের সুবিধা হচ্ছে এটা যে ওরা এটা অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ না, এটা একটা অপরচুনিটি। ওরা কিন্তু কারেন্ট সিচুয়েশন গুলো কনসিডার করে আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছে। কাজে কনজিউমার আছে বলেই আপনাকে চ্যালেঞ্জটা দেওয়া হয়েছে, মানে ইট হ্যাজ ডিমান্ড। একটা স্টার্টআপ শুরু করার আগে আপনার হয়তো বা এটা কনসার্ন থাকতে পারে যে আমার মার্কেটটা কোথায় বা আমার ওয়েদার আমার বিজনেসের ডিমান্ড আছে কিনা, কিন্তু হাল্টের চ্যালেঞ্জের ডিমান্ড আছে বলেই ইটস আ চ্যালেঞ্জ রাইট নাও। হ্যাঁ, তো কনজিউমার নিয়ে অত বেশি কনসার্ন হওয়ার আমার মনে হয় না কিছু আছে, মানে আছে আর কি। আর যেখানে ইম্প্যাক্ট ক্রিয়েশনের একটা ব্যাপার আছে হাল্টে,
যে ইম্প্যাক্টটা অনেকটা রেভিনিউর উপরও কিন্তু ডিপেন্ড করে। সো হোয়াট এভার সলিউশন ইউ কাম আপ উইথ, জাস্ট মেক শিওর you have your consumer, because no consumer means no sell means no revenue, right? And মানে no impact, কেন? কারণ হাল্ট আপনার কাছ থেকে রেভিনিউটা খুঁজছে, পাশাপাশি ইম্প্যাক্টটাও চায়, কাজে দুটোর অ্যালাইনমেন্ট হওয়াটা অনেক বেশি জরুরি। আর এইবার যে কোনো চ্যালেঞ্জ, লাইক এই ইয়ারের চ্যালেঞ্জ যদি আপনি ইন ডেপথে বুঝতে চান, বা আপনার আসলে যদি কনজিউমার বা মার্কেট সেগমেন্ট নিয়ে প্রবলেম হয়, তাহলে আমি সাজেস্ট করবো, মানে আমরা পার্সোনালি টিমের তখন যা করে ওয়েবসাইট প্লাস ইউটিউব থেকে যে ভিডিও দিত, সেই ভিডিওগুলো আমরা অ্যানালিসিস করতাম। যেমন আই রিমেম্বার আ গাই নেমড ফিলিপ, উনি ছিলেন হাল্টের একাডেমিক চিফ অফিসার সম্ভবত। হি রিলিজেস সাম ভিডিওস যেখান থেকে আপনি আপনার কনজিউমারের এসব ইনসাইট বা এই রিলেটেড বিষয়গুলো আপনি পাবেন। You can find them on YouTube, Halt Prices YouTube, their official channel. Thank you. আচ্ছা, আরেকটা আমি ফাহিমের সাথে অ্যাড করতে চাচ্ছি, আপনি ক্ষেত্রে আপনার সাইট থেকে আপনার মার্কেট সেগমেন্টে করতে পারেন। কারণ এই যে প্রশ্নটা, সেটা আসলে কাস্টমার ভ্যালু প্রপোজিশন আর মার্কেট সেগমেন্টেশনকে নিয়ে মার্চ করা একটা প্রশ্ন। এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, যে ধরুন অ্যাজ এন এক্সাম্পল, আমরা কেউ যদি এখন একটা অনলাইনে বই বিক্রির কোন একটা সাইট চালু করতে চাই, ওই ক্ষেত্রে আসলে আমাদের টার্গেটেড কাস্টমাররা কারা? আমাদের টার্গেটেড কাস্টমাররা থাকবে যারা রকমারি থেকে বা বিভিন্ন সাইট থেকে হচ্ছে বই, ওই ক্ষেত্রে করতে পারতে হবে কোন কারণে আমাদের এখানে করতেও পারে। যেমন একটা স্টার্টআপ হিসেবে তৈরি হয়েছে পিয়ন নামে, ওরা হচ্ছে আপনার বাসায় এসে বই দিয়ে যায়। তো যেমন রকমারি আর পিয়নের সার্ভিসটা কিন্তু টু সাম এক্সটেন্ট কাছাকাছি, কিন্তু পিয়নের কাস্টমার রিচ চট্টগ্রাম অঞ্চলে বেশ ভালো মতনই প্রোগ্রেস করছে। ওই ক্ষেত্রে দুইজনের কাস্টমার সেগমেন্টেশন কিন্তু সেম। সেই ক্ষেত্রে আপনার স্টার্টআপের সাথে রিলেটেড যে বিজনেস মডেল গুলো পৃথিবীতে এক্সিস্ট করে, সেখান থেকে আপনি আপনার কাস্টমার নিয়ে কিন্তু আইডিয়া গেইন করতে পারেন। তো আমার মনে হয় যে ওইগুলো ইউজ করলেও আপনি খুব ভালো একটা ফিডব্যাক পাবেন। থ্যাংক ইউ। Okay, so we can move to the next question. হ্যাঁ, আমরা এর পরের প্রশ্নে যাচ্ছি। ওকে, একসাথে সে দুইটা প্রশ্ন করছে, তো আমি একসাথে দুইটা প্রশ্ন করি। প্রথম প্রশ্নটা ছিল, as you have, আচ্ছা প্রশ্ন করছে নুরেন মুনতাহিনা, as you have said you had given a virtual presentation or a virtual pitching, what was the obstacles in times of pitching and how you overcome those obstacles? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্নটা বিশেষত ফাহিমের জন্যই, যে how was your journey from a participant to a global community builder? Okay, so thank you for asking the question. প্রথম প্রশ্নটা ছিল ভার্চুয়াল পিচিং এর ক্ষেত্রে অবস্টাকেল গুলো কি ছিল এন্ড সলভ অ্যাকচুয়ালি কিভাবে করেছি। তো আমাদের ক্ষেত্রে কিন্তু, আচ্ছা আপনাদের পিচিং বা যে ধরনের হোক না কেন, সেটা কিন্তু হচ্ছে আপনাদের ফার্স্টে পিচ করতে হবে, মেবি 6 মিনিটের ভিডিও এন্ড 4 মিনিটের কোশ্চেন আনসার হয়। সো আমাদের সময় যেটা ছিল 6 মিনিটের ভিডিওটা হচ্ছে আমাদের সাবমিট করতে হয়েছিল পিচ করে, এন্ড 4 মিনিট হচ্ছে কোশ্চেন আনসার। সো 6 মিনিটের যে ভিডিওটা, যেটা হয়তো আপনাদের এবারও এই ফরম্যাটই হবে অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড, সো সেই জায়গা থেকে অনেকগুলো চ্যালেঞ্জ থাকবে। কেমন থাকবে? বিকজ দেখেন, আমরা সবকিছু হচ্ছে ফিজিক্যালি হয়তো স্টেজে করতে অভ্যস্ত, কিন্তু যখন কোনো কিছু ভিজুয়ালস হয় বা এরকম কোন একটা ভার্চুয়াল প্লেসে চলে আসে, তখন কিন্তু ভার্চুয়াল প্লেসের কিছু নর্ম, কিছু ব্যাপার স্যাপার চলে আসে। সো সেক্ষেত্রে আপনাদের প্রথমে চলে আসে ভিডিওগ্রাফির কথা, যে হচ্ছে এটা আপনাদেরকে ভিডিও করতে হবে। সো আপনারা কিভাবে ভিডিও করেন, মানে শুট করেন, এটা একটা ইস্যু হয়। এবং সেক্ষেত্রে আপনাদের সাউন্ড কোয়ালিটিটা কেমন হয়, সাউন্ডটা কি দিয়ে নেবেন, সাউন্ডটা কিভাবে ভালো যায়, সেক্ষেত্রে একটা ভালো ডিভাইসের ইস্যু আসে। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে যতটা সম্ভব ভিডিও শুটিং এর ক্ষেত্রে যে টেকনিক্যাল ইস্যুস গুলো আছে, টেকনিক্যাল ইস্যুস কিন্তু একটা অবস্টাকেল ছিল, ওকে, আমাদের জন্য বা আপনাদের জন্য হবে, যে আমরা কিভাবে এটা পিচ করব, কোথায় রেকর্ড করব, ভালো হবে কি হবে না, দেখতে তো সুন্দর হবে না, এরকম একটা বিষয়। তো সেই জায়গাটা চেষ্টা করবেন যতটুকু পসিবল টেকনিক্যালিটিটা হ্যান্ডেল করার, এন্ড নট নেসেসারিলি যে আপনাকে। আর আরেকটা ব্যাপার, ভার্চুয়ালি প্রেজেন্ট করার কিন্তু অনেকগুলো ওয়ে আছে, অনেকগুলা। ফর এক্সাম্পল, আপনারা যখন আপনার প্রেজেন্টেশনে দেখেছেন যে আমরা হয়তো এইভাবে প্রেজেন্ট করতেছি ভার্চুয়ালি ফিজিক্যাল, ওইটাও করা যায়। আর কেউ চাইলে হয়তো আপনারা স্লাইড প্রেজেন্ট করে ওইখানে একটা ভিউ দিয়ে করতে পারেন, নিজেদের অনেকগুলো ক্রিয়েটিভিটি দেখানো যায়, সেটা আমি যাচ্ছি না। তবে যেটা অবস্টাকেল টেকনিক্যাল ইস্যুস, তো সেখানটায় আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যে টেকনিক্যাল ইস্যুস গুলোতে যাতে কারো থেকে ম্যানেজ করে হলেও
ভালো কিছু ম্যানেজ করা যায় বা সাউন্ডটা থাকে। কারণ আপনারা খেয়াল করবেন যে আপনাদের জাজেস পয়েন্ট অফ ভিউ থেকে যদি খেয়াল করেন আপনাদের আউটপুটটা কি হবে, একজন জাজ আপনার ভার্চুয়াল প্রেজেন্টেশন জাজ করবে কিভাবে, আপনার থেকে শুনে। তো সেই ভয়েসটা যাতে ঠিক থাকে, আপনার সাউন্ড কোয়ালিটি যাতে বেটার থাকে, ওগুলো দেখবেন। এছাড়াও বলবো যে আপনাদের অনেকের হয়তো মনে হতে পারে যে ভার্চুয়ালি গেস্টার গুলা কিভাবে হচ্ছে ইম্পর্টেন্ট হবে। ফর এক্সাম্পল আপনারা আমাদের প্রেজেন্টেশন দেখেছেন যে আপনার স্টেজে কিভাবে দাঁড়িয়েছিলাম, আমাদের যদি একটু কালার কোডটা দেখেন, আমাদের সবার ড্রেসেও কিন্তু আমরা প্ল্যান করে পড়ছিলাম রেড অ্যান্ড অ্যাশ ব্ল্যাক করে একটা ম্যাচ ছিল। এন্ড কে কোথায় দাঁড়িয়েছিলাম খেয়াল করবেন যে মানে আখি আমি এরকম করে একটা ছিল। সো এগুলো কিন্তু সবই প্ল্যান ছিল, কে আগে উঠবে, কে কি বলবে, কার পর কে কোন দিক দিয়ে আসবে স্টেজে, এভরিথিং ওয়াজ প্ল্যান্ড। সো ভার্চুয়ালের ক্ষেত্রে কিন্তু এগুলা মিসিং না, ভার্চুয়ালের ক্ষেত্রে কিন্তু এগুলো আরো বেশি। আপনি কিভাবে হয়তো নিজেকে প্রেজেন্ট করতেছেন, ইভেন আমি যদি মেনশন করি একটা জায়গা আমি আর মাইশা পার্টিসিপেট করতেছিলাম, ইভেন আমরা ভার্চুয়ালে কিন্তু স্যুট টাই পরে একদম প্রেজেন্টেশন করছি যে এরকম একটা স্ক্রিনে। সো বলতেই পারে যে কেউ কেন ভার্চুয়ালি করার কি দরকার, বাট না, ইট প্রুভস দ্যাট যে আপনি কতটা প্রেজেন্টেবল, আপনি এই যে কম্পিটিশনের জন্য কতটা ডেডিকেটেড। সো আমি যেটা বলার চেষ্টা করছি, অবস্টাকেল আসবে কিন্তু ভার্চুয়ালি নিজেদেরকে প্রেজেন্ট করার জন্য কিন্তু একটু ভাবতে হবে, বিকজ ফিজিক্যালি একটা স্টেজ একটা রকম একটা টাইপ, বাট ভার্চুয়ালি কিন্তু একটা টাইপ। তো এই জায়গায় কিভাবে প্রুফ করবেন সেই জায়গাগুলো। সো আমাদের অবস্টাকেল এসেছিল এন্ড উই রিয়েলি ওয়ার্কড হার্ড, এন্ড আমরা চেষ্টা করছি শুটের ব্যাপারে হেল্প নেওয়ার, এন্ড আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কিংবা স্ট্রাকচার কিংবা ড্রেস আপে হেল্প করার। সো এটা ছিল প্রথম প্রশ্ন। সেকেন্ডটা ছিল মেবি অ্যাজ এ পার্টিসিপেন্ট টু গ্লোবাল কমিউনিটি বিল্ডার। So আজকে যদিও বা I have talked to Sifat যে I'm not any community builder for today because I'm here as a team leader of Team Farminiers. So তবুও যদি বলতে চাই জার্নিটা কেমন ছিল। সো একটু আগে একজন প্রশ্ন করলেন না যে হারলে কি হবে বা হচ্ছে অ্যাকচুয়ালি কি, আমি কিন্তু প্রথমটাই বলছি ইটস এ প্রসেস। সো যখন আমরা চ্যাম্পিয়ন হই, চ্যাম্পিয়ন টিম হই, আর একটা বিষয় বলে রাখি, আমি হচ্ছে এগুলো ছাড়াও অনেক টুকটাক কাজকর্ম করতাম। সো সেই জায়গাটা থেকে হাল্প প্রাইজের সাথে যুক্ত থাকার হচ্ছে আমাদের 4 জনেরই ইচ্ছে ছিল। সো বিশেষ করে আমার খুব ইচ্ছে ছিল হাল্প প্রাইজের সাথে জার্নিটা কন্টিনিউ করার। দেন আই ওয়ার্কড হার্ড, দেন আই ট্রাইড এন্ড আই অ্যাপ্লাইড। বেসিক্যালি আপনাদের কমিউনিটি বিল্ডার একটা গ্লোবাল অ্যাপ্লিকেশন হয়, দেন আই অ্যাপ্লাইড অ্যাজ অলওয়েজ। দেন অ্যাকচুয়ালি প্রসেস গোজ অন, তারপর থেকে অনেকগুলো ইন্টারভিউ প্রসেসে যায়, রিটার্ন প্রসেস যায়। তো সেই জায়গার পর থেকে অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ মানে ইনক্লুডিং আমাদের অ্যাজ এ টিম লিডার, আমরা যেহেতু রিজিওনাল ফাইনালিস্ট ছিলাম এবং আমি ওই টিমের টিম লিডার ছিলাম, এবং অ্যাপার্ট ফ্রম দিস অ্যাকচুয়ালি আই হ্যাড সাম ওয়ার্কস, অ্যাকচুয়ালি আমি কিছু কাজ করেছি এর আগেও। তো সেই জায়গাটা থেকে অ্যাকচুয়ালি এখন হাল প্রাইজের জার্নিটা এখন আমি কন্টিনিউ করছি অ্যাজ এ কমিউনিটি বিল্ডার। এখন আমি চেষ্টা করছি পুরো বাংলাদেশের অন ক্যাম্পাস গুলো যাতে সাকসেসফুল হয় সেটা রান করার। And not only in Hull Price, আমি যেটা বলবো it's a process, কত দরজা যে খুলে যাবে you cannot even imagine. It will like help you to boost up your career or your next step. Thank you. আচ্ছা, আমরা সময় স্বল্পতার কারণে আমরা সব প্রশ্ন নিতে পারবো না, আমরা 2-3টা প্রশ্ন টার্গেট করব। আচ্ছা, অনন্যা একটা প্রশ্ন করছে, do our idea have to do a global change or can we just target the problems of our country and work for it? If you want to answer it, and let's try to make our answer short because আমরা মনে একটু বেশি সময় নিয়ে আনসার দিচ্ছি, so that আমরা বেশি প্রশ্ন করতে পারি। প্রশ্নটা আরেকবার বললে ভালো হতো, আমি একটু সাউন্ডটা মিস আপ করি। Yes please. From Ananya, do our idea have to do a global change or can we just target the problems of our country and work for it? হ্যাঁ, এটা তো আমি একদম শুরুর দিকে বললাম যে আপনি যেরকম লোকাল প্রোডাকশন চেইনও নিয়ে আসতে পারেন, তো ওই ক্ষেত্রে আপনি একটা লোকাল প্রবলেম চিন্তা করতে পারেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি যে এই প্রবলেম গুলো গ্লোবাল স্কেল একটা ডিমান্ড থাকে। যেমন এই প্রশ্নের সেশনে কেউ একজন বোধহয় সেফ হুইল নিয়ে কথাবার্তা বলছিলেন। তো ধরুন কোন একটা স্টার্টআপ সেটা বাংলাদেশের একটা প্রবলেম সলভ করে, বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের একটা প্রবলেম সলভ করে। এখন এই প্রবলেমটা হচ্ছে লোকাল একটা প্রবলেম হিসেবে আপনি আইডেন্টিফাই করলেন এবং আপনি এটা সলভ করার জন্য আপনার স্টার্টআপকে দাঁড় করিয়ে ফেললেন। আপনার এই লোকাল প্রবলেমটার গ্লোবাল রিচ কেমন ওই জিনিসটা বোঝাটা খুব জরুরি। আপনি আসলে যে প্রবলেমটা এখন সলভ করছেন বাংলাদেশের গ্রামের জন্য, সেটা আসলে আফ্রিকান দেশগুলোতেও কিন্তু অ্যাপ্লিকেবল হতে পারে, সেটা কেনিয়া নাইজেরিয়ার মতো দেশে কিন্তু অ্যাপ্লিকেবল হতে পারে। আপনার কোন একটা প্রবলেম ইন্ডিয়ার খুব একেবারে গ্রামীণ অঞ্চলের জন্য অ্যাপ্লিকেবল হতে পারে, সেটা মালদ্বীপসের কোন একটা জায়গার জন্য অ্যাপ্লিকেবল হতে পারে। অর্থাৎ আপনি যখন কোন একটা লোকাল প্রবলেমকে চুজ করেন তখন এই প্রবলেম গুলোর একটা গ্লোবাল জায়গা থাকতে পারে। যেমন ফার্মিনিয়াস যে জিনিসটা নিয়ে কাজ করে
সেটা কিন্তু আসলে পৃথিবীতে আরো বেশ কয়েকটা দেশে আমরা এটা নিয়ে কাজ করতে সক্ষম, আমরা এটা নিয়ে কাজ করতে পারি, এই প্রজেকশনস গুলো আমরা মেক করি। ওই ক্ষেত্রে আপনার যেটা চেষ্টা করবেন, আপনি যদি লোকাল প্রবলেম নিন বা গ্লোবাল প্রবলেম মনে নিন, আপনার এই জিনিসটা অর্থাৎ আপনার আইডিয়াটার স্কেলেবিলিটি কেমন, আপনার এই আইডিয়াটা গ্লোবাল রিচ করতে দিতে পারে সেটা বোঝার চেষ্টা করবেন এবং সেটা অ্যানালাইজ করার চেষ্টা করবেন। আই থিংক আই হ্যাভ সাম দ্যাট। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে। যে প্রশ্নটা একাধিক, আচ্ছা ওটা পরে করি। ব্রেক ইভেন প্ল্যান করার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন? ফ্রম মোহাম্মদ ইব্রাহিম। ওকে, সো ব্রেক ইভেন বলতে যেটা বেসিক্যালি আমি বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আপনারা যেই পয়েন্টটাতে বা যেই বছরটাতে যে আপনারা হচ্ছে আপনার খরচ কস্ট থাকে ওইটাকে এক্সিড করে সে ওই মাস পরে অ্যাকচুয়ালি আমরা আমাদের ব্রেক ইভেন পয়েন্টটা ক্রস করি, মানে ব্রেক ইভেন্টে পৌঁছাই এবং তারপর করি। তো চ্যালেঞ্জ হতে পারে যে আপনাদের ক্ষেত্রে অনেক কিছু প্রজেকশন করতে হতে পারে। ফর এক্সাম্পল আপনারা একটা নতুন বিজনেস আইডিয়া নিয়ে ভাবছেন, তখন হয়তো চিন্তা করতেছেন প্রফিট মার্জিনটা কেমন হবে বা ভেরিয়েবল কস্টটা কেমন হবে, এটা কি এত বেশি হবে না এত কম হবে। তো এই জায়গায় একটু চ্যালেঞ্জেস থাকবেই। সো মাই সাজেশন ইজ দ্যাট ডু ইউর বেস্ট গেসেস। ঠিক আছে, যে আপনারা বেস্ট গেস করার চেষ্টা করেন আর কোন এক্সপার্টের সাথে কথা বলেন যে আপনার স্পেসিফিক প্রবলেমটা বা যে প্রোডাক্টটার সেলিং প্রাইস কেমন হতে পারে, বা আপনার ওই যে জিনিসটা ফিক্সড কস্টে লাগবে। ফর এক্সাম্পল একটা জিনিস তৈরি করতে হবে, এটা তৈরি করতে কত খরচ হবে, লাইক আমাদের ক্ষেত্রে রডের বা স্ট্রাকচার, স্টিল স্ট্রাকচার ইটার দরকার ছিল। তো ওইটার কত খরচ হবে আমরা হিসাব করে নিয়েছিলাম যে ইটার দাম কত, বা স্টিল স্ট্রাকচারের দাম কত, তাহলে কত দাম আসতে পারে। উই ডিড দিস বিকজ এগুলো মার্কেট প্রাইস গুলো অ্যাভেলেবল। সো এইভাবে মার্কেট প্রাইস, এক্সিস্টিং মার্কেট প্রাইস নিয়ে আপনি অ্যানালাইসিসটা করবেন আর ব্রেক ইভেনটাতে অ্যানালিসিসটা করে দেখাবেন। সেক্ষেত্রে যেগুলো মার্কেট প্রাইস আপনার জানা থাকবে না, মেক ইউর বেস্ট গেস, দেয়ার ইজ নাথিং রং, জাস্ট টু মেক ইউরসেলফ রিজনেবল, যে হ্যাঁ এটা রিজনেবল একটা গেস। ইয়া থ্যাঙ্কস। আচ্ছা, এর পরের প্রশ্নটা from Shamima Ria. How important it is to show a prototype of your idea? How to work on your business model canvas? সরি, ওকে, নেটওয়ার্ক মেবি। আমি আবার প্রশ্ন করতেছি। প্রশ্নটা আসছে শামিমা রিয়ার কাছ থেকে। How important it is? Okay, got it. Prototype idea, I can see the question, and how to work on your business model canvas. Okay, so prototype idea, how important? The fact is, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে 6টা টিম একটা আপনাদের অন ক্যাম্পাসে ফাইনালে উঠছে, একটা টিমে প্রোটোটাইপ আছে এন্ড তাদের আইডিয়াটা ভালো রিয়েলি, সো কারা জিতবে? আই হোপ দ্যাট আনসারস ইউর কোয়েশ্চেন। সো প্রোটোটাইপ আইডিয়াটা হচ্ছে আপনাকে আউটস্ট্যান্ড করে। যদি 2টা টিমে প্রোটোটাইপ থাকে, 3টা টিমের থাকে, সেক্ষেত্রে আপনার প্রোটোটাইপটা কত ভালো। ওকে, সো প্রোটোটাইপ অলওয়েজ গিভস ইউ অ্যান অ্যাডভান্টেজ। সেটা আমাদেরকেও দিয়েছিল, আমাদের একটা উইনিং ফ্যাক্টর ছিল আমাদের প্রোটোটাইপ। এন্ড দ্য সেকেন্ড পার্ট অফ দ্য কোয়েশ্চেন ওয়াজ যে হচ্ছে হাউ টু ওয়ার্ক অন ইউর বিজনেস মডেল ক্যানভাস। সো বিজনেস মডেল ক্যানভাস যদি আপনি গুগল করেন, আসলে একটা টেমপ্লেট পেয়ে যাবেন। তো সেই জায়গাটা থেকে আপনারা যেটা করবেন, আপনাদের আইডিয়াটা বা স্টার্টআপটা নিয়ে ওইটাতে ইমপ্লিমেন্টেশন করে দেখার চেষ্টা করবেন, লাইক ভ্যালু প্রপোজিশনটা কি, আপনার কাস্টমার সেগমেন্টটা কি। সো এই রিলেটেড স্পেসিফিক্যালি বিজনেস মডেল ক্যানভাস নিয়ে আপনারা কিছু রিসোর্স পেয়ে যাবেন ইউটিউবে, গুগলে, একটু দেখে নেবেন কিভাবে ইউজ করতে হয়। ফর এক্সাম্পল আপনারা ডেমো দেখতে পারেন, মানে হচ্ছে পাঠাওয়ের বিজনেস মডেল ক্যানভাসটা কেমন, এটা যদি আপনি দেখেন তাহলে হচ্ছে আপনি আপনারটা একটু ট্রাই করে দেখতে পারবেন। সো আই হোপ ইউ হ্যাভ দ্য ওয়ে। আচ্ছা, আমরা আর একটা বা 2টা প্রশ্ন নিব। লাস্ট প্রশ্ন হচ্ছে ইফতেখার রাব্বির কাছ থেকে। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যখন একটি আইডিয়া নিয়ে এগোতে থাকবো, অর্থাৎ আমরা যদি কম্পিটিশনের সামনে এগোতে থাকি, আমাদের প্রতিটি পর্যায়ে একই আইডিয়াটা রিপ্রেজেন্ট করতে হবে। যদি আমরা মাঝপথে আরো বেটার কিছু খুঁজে পেয়ে আমাদের প্ল্যান বা আইডিয়া চেঞ্জ করি, যেটি আগের আইডিয়া থেকে ভিন্ন, তাহলে এতে কোনো প্রবলেম হবে কিনা? ওকে, সো সেক্ষেত্রে আমি যদি একটু আনসার দেওয়ার চেষ্টা করি, তো সেটা হচ্ছে আপনার আইডিয়াটা আপনি ইমপ্রুভ করতে পারবেন, এডিশন করতে পারবেন, মডিফিকেশন করতে পারবেন, কিন্তু একেবারে পিভটাল চেঞ্জ যদি করে ফেলেন, মানে আইডিয়া চেঞ্জ করে ফেলেন, তাহলে এটা কি প্রুফ করে আমি আপনাকে বলি। একটা জাজিং পয়েন্ট অফ ভিউ থেকে এটা আমার কাছে প্রুফ করে যে আপনারা আপনাদের প্রথম আইডিয়া নিয়ে কনফিডেন্ট না, আপনারা একটু পরপরই আইডিয়া চেঞ্জ করেন। সো দ্যাট রিয়েলি ইজ এ নেগেটিভ পয়েন্ট ফর ইউ।
আইডিয়া ইমপ্রুভমেন্টের জায়গা অবশ্যই থাকে। কোর আইডিয়াটা ঠিক রেখে ইউ ক্যান মডিফাই, এডিশন, ডিলিশন করতে পারেন, বাট একদম টার্ন ইনটু নিউ আইডিয়া, ইট প্রুভস দ্যাট ইউ আর নট দ্যাট গুড। ইফ তো যদি কিছু বলতে চায় না, ওইটাই যে আসলে মানে আপনি একদম পুরোপুরি পিভট বা পুরোপুরি শিফট করবেন না। আপনি যেটা করতে পারেন যে আপনার বিজনেসটাকে স্লাইটলি চেঞ্জ করতে পারেন। যে ধরুন এখন যেটা আছে সেটা যদি আপনি একটু কম কনফিডেন্ট থাকেন এবং অন্য কোনো একটা মডেল আপনি ইন্ট্রোডিউস করতে চান, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন ওই নতুন মডেলটাকে আপনার বিজনেসের প্রাইমারি সেকশন হিসেবে সামনে নিয়ে আসতে পারেন। এইটুক পর্যন্ত আপনি ম্যাক্সিমাম চেঞ্জ করতে পারেন। কিন্তু যদি আপনি পুরোপুরি চেঞ্জ করে ফেলেন তাহলে যে ফাহিম যেটা বললো যে একটা থার্ড আই পার্সপেক্টিভ থেকে এটা যে কারণেই মনে হবে যে আপনি আসলে আপনার কোর যে আইডিয়াটা ছিল সেটাতে খুব বেশি কনফিডেন্ট ছিলেন না। তো চেষ্টা করবেন যে চেঞ্জেস যদি আপনি, চেঞ্জেস তো অবশ্যই হবে যেহেতু এটা একটা লম্বা জার্নি, চেঞ্জেস অবশ্যই আসবে, তবে মেজর পিভটাল কোনো শিফট করবেন না। এটাই। ধন্যবাদ। আচ্ছা, লাস্ট প্রশ্ন আজকে, in which areas do you think you are better than first runner up dominators on campus round? প্রশ্ন আসছে মোহাম্মদ ইব্রাহিমের কাছ থেকে। Okay, let me answer this. First thing is that Amra judgment was done by the judges. Okay, so it's a bit of personal question because হচ্ছে dominators বা আমাদের যে others team, আমাদের co teams যদি আমরা বলি, তো সেই জায়গাটা থেকে জাজদের জাজমেন্টে we were the champion. So আমরা অ্যাকচুয়ালি পার্সোনালি কোনো টিমের বলতে চাচ্ছি না, বাট এটা বলতে চাচ্ছি we are really like outstand from them. That's why we are here today as a champion. And তাদের জায়গা থেকে actually we are not anyone to judge any specific team except ourselves. আর আমাদের দিক থেকে যদি বলি, we had really some points আমাদের presentation নিয়ে actually we were really appreciated, and about our prototype and our question answer sessions were amazing বলবো না, actually অনেকক্ষণ ধরে আমাদেরকে judges were grilling us actually as if to say it, যে judges were like you have 30 seconds, you have got 5 questions, if you can answer these then you have the floor, এরকম একটা অবস্থা। So কিছু পয়েন্টে actually we crossed these things and we did one thing, আমরা কিন্তু প্রথম টিম ছিলাম যেটা হচ্ছে খুব মাইক্রোফোন ডিস্টার্ব ছিল, so I got into stage, I just raised my voice and I asked can we speak without microphone. So এটা একটা bold step ছিল and we got like leaflets এর মতো কিছু একটা ছিল, so কয়েকটা পয়েন্টস ছিল actually, that's why we're here today and we're not anyone to judge any other team, that's why I'm not saying that part. I hope that answers your question. আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন দুইজনকে আমি সারমর্ম করে প্রশ্ন করতেছি, ততক্ষণ আমি টিম ফার্মিনার্স কে রিকোয়েস্ট করব, আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে, সবচেয়ে ভালো যে প্রশ্নকারী তাকে 100 টাকার একটা রিচার্জ দেওয়া হবে। তো আমি একটু ফার্মিনার্স কে রিকোয়েস্ট করবো জিনিসটা জাজ করার জন্য। আর আমি ততক্ষণ একটা প্রশ্ন করে ফেলছি, দুইজনের একটা সারমর্ম করে। একজন প্রশ্ন করছে যে ক্যান উই নো দ্য সিচুয়েশন দ্যাট ইউ হ্যাভ ফেসড when you were built your team? যদি বলি আমি আমার প্রশ্ন একটু অ্যাড করি, আপনারা দল গঠনের সময় দল যে আদার মেম্বারস আছে তাদের মধ্যে কি কোয়ালিটির ফাইন্ড করছেন, মানে একটা টিম হওয়ার জন্য চারজনকে কি সেম মেন্টালিটি হইতে হয়েছিল কিনা বা এরকম সম্ভবত প্রশ্নটা। আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে সে দুইবার করছে, আচ্ছা, how can you guys maintain both this competition and academic side? So এই দুটাই নিয়ে আমার প্রশ্ন পর্ব শেষ করলাম। ওকে, সো আখি আর মাইশা যদি একাডেমিক সাইডটার আনসারটা দিতে চায়। আচ্ছা, the question actually had 2 parts, right? First হচ্ছে team formation, then হচ্ছে academic আর এই halter alignment নিয়ে। Did I get it right? Yeah, got it, go on. Okay, first of all যখন টিম ফর্ম করবেন তখন সেম মেন্টালিটির হতে হবে আমি বলছি না, বাট মোটিভেশনটা সেম থাকতে হবে। ইউ হ্যাভ টু বি অ্যান এনথুজিয়াস্ট। যদি মানে এক্সাইটমেন্টটা না থাকে, কাজ করার ইচ্ছাটা না থাকে, তাহলে আসলে খুব বেশি দূর যাওয়া সম্ভব না। এটা যে কোনো ক্ষেত্রেই, এটা শুধু হাল্ট প্রাইসের কোনো কম্পিটিশন না, যে কোনো ক্ষেত্রে আসলে খুব দূরে যাওয়া সম্ভব না। আর যখন আপনার মধ্যে ইচ্ছা বা এক্সাইটমেন্টটা থাকবে তখন একাডেমিক প্রেশার গুলো আসলে কোনো ব্যারিয়ার হতে পারে না। আই স্টিল রিমেম্বার আমরা যখন ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিলাম, এরপর আমাদের রিজিওনাল ফাইনাল ছিল, তখন আমরা আমাদের প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম, ভিসা প্রসেসিং, টিকেট এসব নিয়ে কাজ করছিলাম। তখন আমাদের নেক্সট মান্থে টার্ম ফাইনাল ছিল, which is really important আমাদের ইউনিভার্সিটিতে টার্ম ফাইনাল ফার্স্ট ইয়ারে। সো
ওসব এক্সামের মধ্যে ল্যাব কুইজ আমাদের সবকিছুই ছিল, ওই এক্সামের মধ্যে আমরা কাজ করেছি। এন্ড আমার এখন when I look back আমার মনে হয় যে আমাদের মধ্যে হয়তোবা একটা ইচ্ছা ছিল যে এই প্রজেক্টটা আমরা দাঁড় করাবো, বা আমরা আমাদের ক্যাম্পাসটা একটা জায়গায় নিয়ে যাব, বা আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবো, এরকম একটা ইচ্ছা হয়তো আমাদের মধ্যে ছিল বলেই আমরা এক্সামের প্রেশারের মধ্যেও কাজ করতে পেরেছি। কাজে আপনার মধ্যে ইচ্ছা থাকতে হবে। আর যখন দেখা যায় ইচ্ছা আছে বাট হচ্ছে না, তো সেই ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার একটা উইকে একটা টাইম স্লট রেডি রাখতে হবে, যে যেই টাইম স্লটে আপনি হালটের এই কাজটাই করবেন শুধু, পাশাপাশি একাডেমিক গুলো এভাবে চালিয়ে যেতে হবে। কাজে টাইম ম্যানেজমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমার মনে হয় পারসিস্টেন্সি আর ইচ্ছা থাকলে সবকিছুই করা সম্ভব। থ্যাংক ইউ। ওকে, আমি যদি একটু করে অ্যাড করি, সেটা হচ্ছে অ্যাজ মাইশা বললো যে আমাদের হচ্ছে টার্ম ফাইনাল চলতেছিল। তো এক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে আমরা আমাদের একটা ইম্পর্টেন্ট এক্সাম দিয়ে মানে 1 উইকের একটা গ্যাপের মধ্যে হচ্ছে ময়মনসিং গিয়েছিলাম। সো আমি যেহেতু আগেও বললাম যে ইটস অল অ্যাবাউট দ্য মাইন্ডসেট, যে আমি আসলে কোন মোটিভ নিয়ে হচ্ছে আমি কম্পিটিশনটা অ্যাটেন্ড করতেছি, যে আসলে আমার ট্রফিটাই লাগবে নাকি হচ্ছে আমি আমার স্টার্ট আপটা নিয়ে পরে কাজ করতে চাই, ওই জিনিসটা হচ্ছে আমার এখানে ম্যাটার করে। সো যেহেতু আপনারা বুঝতেছেন যে আমরা একটা এক্সামের গ্যাপে ময়মনসিং গিয়েছি, দ্যাট মিনস উই আর রিয়েলি ডেডিকেটেড টু আওয়ার ওয়ার্ক। সো ওই জিনিসগুলো যখন এখন মনে পড়ে তখন আসলে মানে নিজেদের কাছে আসলে খুবই ভালো লাগে। আর এইখানে হচ্ছে মানে একাডেমিক আর মানে আমাদের যে কম্পিটিশন, এই দুইটা ম্যানেজের যে ব্যাপারটা মাইশা তো বললো যে আসলে টাইম ম্যানেজমেন্টের ইস্যুটা, বাট এখানে আর যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাকে অনেক বেশি পেশেন্স থাকা লাগবে। আর হচ্ছে আপনি যদি সবকিছু একটা মানে রুটিন ওয়াইজ করে থাকেন, আপনি ধরেন নিজের কাছে একটা নোট রাখতে পারেন যে আমি এই টাইমে এখানে যাব, এই টাইমে এটা করব, মানে সেলফ নোট আর কি, যেভাবে করতে পারেন। তো এরকম করলে আসলে না টাইমটা কিংবা হচ্ছে আপনাদের যে কোনো ধরনের কাজ সবকিছু আসলে ম্যানেজ হয়ে যায়। সো এই জিনিসগুলো হচ্ছে টোটালি ডিপেন্ড করে হচ্ছে ইন্ডিভিজুয়ালি যে আপনি এই জিনিসগুলো কিভাবে করছেন। সো ইয়া, দ্যাটস অল আই ক্যান সে। Yeah, great. So if you wanna add, or I should? ইয়েস, আই গেস সবগুলো পয়েন্টে চলে আসছে, আমরা মুভ অন করতে পারি। এক্স্যাক্টলি। সো আশা করি প্রশ্ন দুটোর উত্তর পেয়েছেন। তারপরেও যদি আমি একটু অ্যাড করি, বিকজ আই অলওয়েজ লাইক টু অ্যাড, সেটা হচ্ছে দেয়ার উইল বি অলওয়েজ ট্রেড অফ। যে আপনি কম্পিটিশন একাডেমিক্স অলওয়েজ দেয়ার উইল বি ট্রেড অফ। এনিথিং আপনি একটা করলে আরেকটা একটু করে আপনাকে এক্সেস করতে হবে, অথবা আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। সো ডোন্ট এক্সপেক্ট যে ব্যালেন্স যে পয়েন্টটা, ইটস আ কাইন্ড অফ মিথ টু মি। দেখা যাবে কোনো ট্রেড অফ থাকবেই, বাট ইউ উইল অলওয়েজ হ্যাভ দ্য গেইন। আর দ্যাটস ইট ফ্রম আওয়ার সাইড আই গেস। আর টিমের ব্যাপারে একটা কথা যদি বলি, একটা স্কিল, জাস্ট স্কিলও না, সেটা হচ্ছে আপনার ডেডিকেশন। পারুক না পারুক, স্কিল থাকুক না থাকুক, বাট ডেডিকেটিভ মাইন্ড যে আমরা করবো। ফর এক্সাম্পল আমাদের মাইন্ডসেট এমন ছিল, ওকে আমি এটা জানি না, বাট গিভ মি 2 days বা 1 day, I will learn it and I'll do it. That's it. That concludes our side. So yeah, Sifat. বেস্ট প্রশ্নকারীর নামটা ঘোষণা করলে একটু ভালো হয়। টিম ফার্মিয়ার্স। ওকে, বেস্ট প্রশ্ন। সো অ্যাকচুয়ালি আমরা উই হ্যাভ কমিউনিকেটেড টু ইচ আদার, আমরা চারজনই একমত হয়েছি একটা প্রশ্নকে বেস্ট করতে। এন্ড দ্য ফ্যাক্ট ইজ, কেন প্রশ্নটা বেস্ট এটা একটু বলি। তো সবাই যখন সেশন করি আমরা কিন্তু বা সবসময় কথা বলি, বা আমরাও হাল প্রাইস থেকে যখন কথাবার্তা বলি, সবসময় হচ্ছে $1 million জিতবে, টিম হবে, সবাই এই দিকটাই বায়াস থাকি, কিন্তু কখনো অপর পৃষ্ঠাটা দেখি না। যদিও আমি আমার অপর পৃষ্ঠাটা দেখানোর চেষ্টা করি। So you can guess who is the best questioner today. It's, if I'm not wrong pronouncing, Shubho Ghosh, who has asked about what if we lose, what happens to the team who lose the competition. So congratulations from our side, and winning mindset রাখবেন. Yeah, it's great to have knowing the other side, but the fact is always have the winning mindset and have the mindset that whatever happens, we'll make it through. We'll make it through. ধন্যবাদ টিম ফার্মিয়ার্সকে। আমরা কমেন্ট বক্সে অসংখ্য প্রশংসা শোনা যাচ্ছে, আপনাদের ধন্যবাদ আসতেছে। তো আমরা লাস্টলি একটা জিনিস রিকোয়েস্ট করব, সবাই একটু যদি ক্যামেরা অন করেন তাহলে আমরা একটা ছবি নিতে পারতাম। সো ইটস আননেসেসারি রিকোয়েস্ট। সবাইকে রিকোয়েস্ট really alive now, because we are sure that we were not talking to the ghost, we were persons, and you can see the smiling face, bright face, and we really feel good right now, because এতক্ষণ মনে হচ্ছিল কোথায় যেন কথা বলতেছি অনলাইন ক্লাসের মতো, আমরা যেটা করি as we all know and as we all do, ক্লাস অন করে ঘুমায় যাই। So yeah,
আই হোপ আমাদের সেশনটা আপনাদেরকে হেল্প করতে পেরেছে এন্ড উই আর ওপেন ফর এনি ফিডব্যাক। আচ্ছা We really had a great session. ওকে, শুভ ঘোষ চ্যাম্পিয়নকে Thank দেখা you. যাচ্ছে। আচ্ছা আমি একটু রিকোয়েস্ট করবো যারা স্ক্রিনশট নিচ্ছেন বা নিচ্ছস তারা একটু কাইন্ডলি দ্রুত কর। ওকে, ক্যান ইউ চিজ Fahim and Team Farminiers, Ifsu, Akhi and Maisha. Okay, I'm choosing. Should we go for a V sign? Maybe not. Okay, are we done? Okay, I think. Okay, I'll like to thank again Team Farminiers for having a great session with us. Anything last to say to our campus for our participants? Okay. I think someone wrote in the chat box এটা আপনাদের first on campus round, right? TCN থেকে. So Yes. I think as a first timer, you guys are doing great. Participants অনেক বেশি ছিল and there were a lot of questions. I hope যে আমাদের অন্য কোনো প্ল্যাটফর্মে পরে আস্ক করলে we will try to answer them. হয়তো আজকে সবকিছু সম্ভব হয়নি এই short time এ, but good luck. I hope যে আপনাদের ক্যাম্পাস থেকে গ্লোবালে আমরা কাউকে দেখতে পাবো. Good luck to you guys. Inshallah. And Akhi, if you there. Okay, Iftu, go on. আচ্ছা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। বেশ এঙ্গেজিং একটা সেশন ছিল আর প্রশ্নগুলো অনেক বেশি ভালো লাগছিল আমার। বেশ বিভিন্ন ডাইমেনশনস থেকে প্রশ্নগুলো আসছিল আর বিশেষ করে যে প্রশ্নটা বেস্ট প্রশ্ন হয়েছে এই প্রশ্নগুলো নিয়ে আসলে কথাবার্তা বলা হয় বাট কখনো পার্টিসিপেন্টসদের কাছ থেকে আসে না। তো বেশ ভালো একটা সেশন ছিল। সিফাতকে ধন্যবাদ, ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে খুব ভালো কাজ করছে। টিইসিএন কে বেস্ট অফ লাক। হোপফুলি খুব ভালো একটা হাল প্রাইস সিজন যাবে সবার। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ। সো প্রথমত আপনাদের সবাইকে আসলেই ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ইওর পেশেন্স যে এতক্ষণ ধরে প্রায় 2 ঘন্টা, আই ক্যান সি মাই স্ক্রিন টাইম 10:02। সো এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসে থেকে আপনার জীবনের মূল্যবান সময় থেকে হচ্ছে আমাদের এই সেশনটা থাকার জন্য ধন্যবাদ। এন্ড আমরা আশা করছি হচ্ছে আমরা কিছুটা হলেও কিছু অফার করতে পেরেছি। সো থ্যাঙ্কস ফর দ্যাট। এন্ড হচ্ছে আমাদের সবার জন্য একটু দোয়া করবেন, আমাদের টিম ফার্মিনার্স এর জন্য, আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা সুস্থ থেকে আমরা আরো শিখতে পারি এবং আমরা হচ্ছে আপনাদেরকে নিয়ে শিখতে পারি এবং আপনাদেরকে কিছু শেখাতে পারি এবং আপনাদের থেকেও শিখতে পারি। সো এটা বলেই টিম ফার্মিনার্স এর পক্ষ থেকে আমরা আপনাদের অন ক্যাম্পাসের জন্য উইশিং ইউ দ্য ভেরি বেস্ট অফ লাক এন্ড থ্যাংক ইউ এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। ধন্যবাদ টিম ফার্মিনার্সকে এত সুন্দর সেশনটা করার জন্য এবং এর মাধ্যমে আমাদের আজকের সেশনটা ইতি টানতেছি, যদিও টানতে ইচ্ছা করতেছিল না বাট সময় ফ্যাক্ট। ধন্যবাদ।